গেছিলাম হিরো হইতে, হয়ে গেলাম সবকিছু রেখে কেন কন্টেন্ট ক্রিয়েশন? এটা কি আপনার জন্য ইজি অ্যাক্সেস ছিল? প্ল্যানিং বা গ্রামার গ্রামার বা স্ট্র্যাটেজিটা আমি খুব ভালো মতো জানি। এই জিনিস আপনি আমার থেকে ভালো বানাইতে পারবেন না, এটা সম্ভব না। কোনো মিডিয়াতে ঢোকাটা এটা কোনো কঠিন কাজ নয়, টিকে থাকাটা। আমরা কি শিখতে চাই? আমরা শিখতে চাই হুক। ভাই 3 সেকেন্ডে তোকে মনে রাখার লাইবিলিটিস কেউ নাই। তোর কাজ হইলো যে আমাকে মনে রাখো। কতবার কালেকশন করার পর আপনার মনে হয় যে না এটা একটা ফাইনাল স্ক্রিপ্ট হলো? রাজকুমার হিরানি একটা চলচ্চিত্র বানানোর আগে স্ক্রিপ্টের পেছনে 3 বছর মিনিমাম সে কাজ করে। তারপরে গিয়ে আপনি 3 ইডিয়টস পান, তারপরে গিয়ে আপনি পিকে পান, মুন্না ভাই এমবিবিএস পান। কারণ কি, হোমওয়ার্ক যত ভালো হবে এক্সিকিউশন তত নিখুঁত হবে। স্ক্রিপ্টিংটা করার ক্ষেত্রে আপনি আসলে কিভাবে থিঙ্কিংটা করেন? এখনকার ক্রিয়েটরসরা পড়াশোনা করে না, মিডিয়া পড়াশোনা ছাড়া চলে না। নতুন ক্রিয়েটর যখন একটা কন্টেন্ট বানায় তার এভাবে বানানো উচিত যেটা আমি আর কখনোই বানাবো। খেলা প্রোডাকশন দিয়ে কোনোদিন যাই আসে না। স্ক্রিপ্ট ইজ অলওয়েজ দ্য কিং। যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর হইতে চায় তাদের জন্য আপনি আসলে কি সাজেশন বা কি গাইডলাইন্সটা দিবেন? বি জেনুইন। আমাদের মিডিয়াতে একটা সুন্দর কথা আছে, প্রেশার সবার স্যুট করে না, সবার কাছে আসে না। এই যে কনসিস্টেন্সি, এইটা কি আসলে ট্যালেন্টকে বিট করে? ট্যালেন্ট বলে কিন্তু কিছু নাই, প্রিভিলেজ হইতে পারে। কন্টেন্ট ক্রিয়েটর হওয়া তো কঠিন কোনো কাজ না, ইনফ্লুয়েন্সার হওয়াটা কঠিন কাজ। জীবনের মানেটা আসলে কি? আপনি স্কাইডাইভিং করতে গিয়ে যদি ভালো লাগে আপনার, তাহলে ওইটাই জীবন। আপনার স্পোর্টস কারে বসে আপনি যখন স্টিয়ারিং ধরছেন 150 কিলোমিটার পার আওয়ারে যখন গাড়ি ছুটাচ্ছেন দুবাইয়ের একটা রাস্তাতে, আপনার যদি উ করে চিল্লায় ভালো লাগে, ওইটাই জীবন। কন্টেন্ট ক্রিয়েটর অনেক ইনফ্লুয়েন্সার কাছে কিন্তু ব্র্যান্ড আসে না। কি এমন করেন যে এত ব্র্যান্ড হচ্ছে এন্ডোর্সমেন্ট আপনার আসে? না বলার জন্য মানুষ টাকা পায়, হ্যাঁ বলার জন্য না। আজকের এই পডকাস্টটা অনেক বেশি ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে আজকের এই পডকাস্টে আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি তার প্রফেশনটা শুরু করেছে আর্টের মাধ্যমে, কিন্তু তারপর তার আইডেন্টিটি শিফট করে এখন সে একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর। সাকসেসফুল বলছি কারণ তিনি প্রায় 7 বছর সময় ধরে কনসিস্টেন্টলি মেনটেন করে এই ইন্ডাস্ট্রির সাথে রিলেভেন্ট ছিল এবং তার ডে বাই ডে গ্রোথ অনেক বেশি আগাচ্ছে। সো আজকের এই পডকাস্টে তার এই গ্রোথের পিছনে কী মেকানিজম ছিল, কী সেই আইডিওলজি ছিল যেটা সে কাজে লাগানোর ফলে আজকে তার এত বড় একটা গ্রোথ, এটা কি শুধুমাত্র লাক বললে আমরা ভুল করব, নাকি এটার পেছনে ছিল খুব মারাত্মক একটা স্ট্র্যাটেজি বা সিস্টেম? আজকে আমরা তার কাছ থেকেই এই স্ট্র্যাটেজি সম্পর্কে জানার চেষ্টা করব। ওয়েলকাম জিবরান ভাই, কেমন আছেন? ভাই থ্যাংক ইউ সো মাচ। আছি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার যেই আরজে হিসেবে আপনি আপনার ক্যারেক্টারটা শুরু করেছিলেন বা আপনার প্রফেশনটা শুরু করলেন এবং অনেকদিন ছিল না আপনি সেখানে, আমরা বিভিন্ন পডকাস্ট বা বলেন আপনার ক্যারিয়ারটা শুরুই হবে, সেখান থেকে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের যে জার্নিটা বা কন্টেন্ট ক্রিয়েটর হবেন, তখন কিন্তু আসলে এত ফ্যান্সি জিনিসপত্র ছিল না কন্টেন্ট ক্রিয়েশন। কী কারণে আসলে শুরু করলেন? কারণ আমি রেডিওতে তো ঢুকেছিলামই, যে রেডিওটা ভঙ্গুর ওই সময়টাতে। রেডিওর আর ওই পরিমাণ হচ্ছে চাহিদা নাই, পপুলারিটি নাই, মানুষ আর শোনেও না খুব একটা। আমার ওই দরজাটা খোলা ইজি ছিল। আমি মিডিয়াতে কাজ করতেই চাইতাম আগে থেকে। তার আগে আমি চেষ্টাও করেছিলাম কয়েক জায়গাতে, হয় নাই। মানে গেছিলাম হিরো হইতে, হয়ে গেলাম জুনিয়র আর্টিস্ট, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো যেটাতে হিরো হতে গেছিলাম, যেটাতে জুনিয়র আর্টিস্ট হলাম, সেটার যে ডাইরেক্টর ছিল সে এখন আমার খুব ক্লোজ ভাই ব্রাদার, ওকে। এবং সে গল্পটা জানে, সে খুব এনজয় করে বিষয়টাকে, তার ভালো লাগে। কিন্তু আমি যেহেতু দেখলাম যে, যেহেতু আমার পেছনে কেউ নাই, আমার আত্মীয় স্বজনে মিডিয়াতে কেউই নাই, তো আমি চাইলেই অ্যাকচুয়ালি যে মানে পরিচিত হব, এটার সুযোগ সুবিধাটা কম। তখন আমি রেডিওতে ঢোকার চেষ্টা করলাম। ওই সময়টাতে সোশ্যাল মিডিয়া গ্রোয়িং একটা জায়গা না, বা তেমন কিছুই না। আমরা হাতে কম গোনা, সংখ্যক মানুষ আমরা content খুব হাতে গোনা কয়েকজনকে দেখেছি। আমি রাবাকে দেখেছি ওই সময়টাতে, শোভনকে দেখতাম, ইয়োলো পটেটো নামে। মানে আমি এরকম 2-4 জনকেই আর কি পেয়েছি ওই সময়টাতে, বা আমরা দেখতাম প্রতিনিয়ত। তো তখন আমি রেডিওতে ঢোকার চেষ্টা করি, রেডিওতে ঢুকি। কিন্তু রেডিও তো আমি জানি যে ওই জায়গাটা ভাঙাচোরা জায়গা, মানে ভাঙবে। টাকা পয়সার কমতি যা আছে সেটা তো আছেই, কিন্তু গ্রহণযোগ্যতাটার, হ্যাঁ, গ্রহণযোগ্যতাটাও কমে গেছে। তখন আমার মনে হচ্ছে যে কেরিয়ারটা শিফট করা প্রয়োজন, এবং সেখান থেকে এই কন্টেন্ট ক্রিয়েশন। এই যে কন্টেন্ট ক্রিয়েশন, আরো অনেক কেরিয়ার অপরচুনিটিতে হয়তো আপনি যেতে পারতেন, সবকিছু রেখে কেন কন্টেন্ট ক্রিয়েশনে? এটা কি আপনার জন্য ইজি অ্যাক্সেস ছিল বা এরকম হ্যাঁ, কিছু? এটা ইজি ছিল বলতে কি, আমার বাসাতে শিল্প সাধনাটা আগে থেকেই হতো। আমার মা গান করতে পারতেন। আ আমার মামা হচ্ছে মানে প্রোডিজি ছিলেন। তিনি না শিখেই তবলা বাজাইতে পারতেন। তারপরে হচ্ছে ড্রামস প্লে করতে পারতেন, কাহন প্লে করতে পারেন। তো আমার বাসাতে এই শিল্প চর্চাগুলো আগে থেকেই হতো। সেটা কবিতা আবৃত্তি হোক, সেটা যেকোনো ধরনের গান হোক, নাচ হোক, কিংবা একটা চলচ্চিত্র খুব ইমানের সাথে দেখা হোক, এটা হইতো। তো আমার কাছে মনে হচ্ছিল ওটা আমার জন্য একটু ইজি ছিল, এবং আমার মনে হয় যে আসলে মানে চাকরি-বাকরি করব,
এই জায়গাটাতে আমার আগে থেকে অনীহা ছিল। আচ্ছা। কারণ এটা খুব প্রেশারাইজড একটা বিষয় ছিল। আমি যখন রেডিওতেও কাজ করতাম, ছুটি চাইতে গেলে কেমন যেন একটা প্যালপিটেশন হইতো বুকের মধ্যে। যে ছুটি দিবে কিনা? ছুটি দিবে কিনা, রাগারাগি করবে কিনা, এই টাইমে ফিরে আসা। তখন আমার মনে হয়েছিল যে এমন একটা কাজ হোক যেটা আমার নিয়ন্ত্রণে থাকবে। ওকে। তো এখন আর নিয়ন্ত্রণে নাই অবশ্য। কিন্তু তখন ভাবতাম। তো সেখান থেকে আরকি মানে সুইচ করা। সুইচ তো করলেন। হুম, এটা খুব বেশি জটিল কিছু না যে আমি একটা ক্যারিয়ার থেকে আরেকটা ক্যারিয়ার হুম, সুইচ করলাম। হুম। জটিল হচ্ছে এই ক্যারিয়ারে আসার পর সফল হওয়া। হ্যাঁ। ৭ বছর যাবত রিলেভেন্ট থাকা হুম, এবং আপনি কিন্তু এখনো খুব সুন্দরভাবে ইন্ডাস্ট্রির সাথে হুম, রিলেভেন্ট এবং আমরা এখনো কখনো এরকম দেখি নাই যে আপনার ডাউনফল হচ্ছে হুম, বা আপনার প্রতিনিয়ত আপনার ফ্যান হুম, বেজ, আপনার ফলোয়ার এবং হুম, আপনি নতুন করে ইউটিউব প্ল্যাটফর্মে হুম, আপনার জার্নি শুরু হুম, করতেছেন। দ্যাটস মিন আপনি এখানে গ্রোয়িং একটা হুম, পার্সপেক্টিভ দেখতে পাচ্ছেন। হুম, এই যে এই গ্রোথ, হুম। এই গ্রোথটা কি আপনার মনে হয় যে এটা আপনার জন্য শুধুমাত্র লাক ছিল? নাকি এটা কোনো একটা সিস্টেম বা আপনি স্ট্র্যাটেজি কি মেইনটেইন করে এই কনটেন্ট ক্রিয়েশনে আসছেন? প্রথমত হলো গ্রামার। আমি গ্রামার খুব ভালো জানি। হইতে পারে এক্সিকিউশন না জানতে পারি। ওকে। মানে ধরেন একটা চলচ্চিত্র আপনি বানাচ্ছেন, হ্যাঁ? হুম। চলচ্চিত্রটা বানাবেন কি করে এটা আমি সব জানি। কিন্তু আপনি আমাকে দিয়ে অভিনয় করাচ্ছেন ধরেন। অভিনয়টার ইমপ্লিমেন্ট আমি নাও জানতে পারি। ইয়েস। কিন্তু প্ল্যানিং বা গ্রামার গ্রামার। বা স্ট্র্যাটেজিটা আমি খুব ভালো মতো জানি। তো আমি যখন ঢুকি বা আমি এখন যে জায়গাতে আছি, এটা আমি হব এটা আমি জানতাম বা এটা আমি জানি। আমি ৫ বছর পরেও কি হবে এই জিনিসটা জানি। হ্যাঁ, লাকটার ব্যাপারটা কি যে আমাকে আল্লাহকে কনভিন্স করতে থাকতে হবে। সততার সাথে যদি আমি কাজ করি, সে আমার প্রতি কনভিন্সড থাকবে। যে হ্যাঁ, ও তো সততার সাথে চেষ্টা করছে, আমি তাহলে তাকে সে বরকতটা দিই। তাকে আমি সেই সুযোগটা দিই। এইটুকুটাই। কিন্তু স্ট্র্যাটেজির প্রয়োজন পড়ে। স্ট্র্যাটেজির প্রয়োজন ওই সময়টাতে ছিল এবং স্ট্র্যাটেজিক্যালি আমি এখানে এসে বসেছি। আমি যখন রেডিওতে ঢুকি ওই যে বললাম আমি জানি যে আমার ওই দরজাটা খোলা সহজ। হুম। আমি সহজ দরজাটা খুলেছি। খোলার পরে আমার কাছে অ্যাক্সেস এসেছে। আমি যখন কনটেন্ট ক্রিয়েশন এ আসি, এমন না যে আমি দেখি চলি কিনা, হয় কিনা এরকম না। আমি জানি চলবো। আজ না হলে কাল চলবো বা এভাবে হবে। যার ফলে আমি সময় নিয়েছি ১ম এ আপনার মাথার ভিতরে আর্টিস্ট ঢোকানোর জন্য যে আমি একটা আর্টিস্ট। পরে আমি আসবো অন্য কিছু নিয়ে। যার ফলে আমি প্রায় ২ বছর শুধুমাত্র এক টেকে কথা বলে গেছি। এর ভিতরে কোনো এডিটিং নাই, হুম। কোনো কালার গ্রেড নাই, কিচ্ছু নাই। একটা মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটা স্টুডিওতে রাখা এবং আমি কথা বলছি। আপনি জানছেন ওটা প্রোগ্রামের একটা অংশ। অংশ। ওটা কখনোই প্রোগ্রামের অংশ ছিল না। আপনার জাস্ট দেখা যেত যে সাইড ভিউ থেকে হ্যাঁ, আপনার মেবি যে আপনার ক্যামেরা মনে ছিল। হচ্ছে যে বোধহয় মাইক্রোফোনে এই বান্দা এভাবেই কথা বলছে। আমি তার শো এর একটা অংশ শুনছি। আসলে ওটা শো এর অংশ ছিলই না। শো তো অন্য জিনিস আমি করছি। কিন্তু ওইটা অ্যাকচুয়ালি ছিল আপনার জন্যই বানানো। আপনি যেন রিলেট করতে পারেন, আপনি যেন সেটা শেয়ার করেন, আপনার যেন সেটা অনুভবে আসে। কারণ আমি ছোটবেলাতে একটা ইন্টারভিউ শুনেছিলাম, সম্ভবত শাহরুখ খান বলেছিল যে, "আমি তো দেখতে শুনতে খুব সুদর্শন না, যার ফলে আমি টার্গেট করলাম মানুষের অন্তরে ঢুকার। আমি যদি আচ্ছা। অন্তরে ঢুকে যাই তাহলে বাইর করবে কি করে?" তখন আমার মনে হচ্ছিল আমি যদি আপনাকে টাচ করতে পারি, তাহলে আপনি অ্যাকচুয়ালি আমাকে ভুলবেন না। এখন যখন টাচ করে ফেলেছি প্রবলেম তারপরে হয়েছে। কোনো মিডিয়াতে কোনো জায়গাতে ঢোকাটা, এটা কোনো কঠিন কাজ না, এটা সহজ কাজ। হুম। কিন্তু টিকে থাকাটা কঠিন কাজ। এক্সাক্টলি। তো তারপরে জটিলতা। কিন্তু তার আগ পর্যন্ত জটিলতা কোনো কিছুই ছিল না। আমি এমন না যে ধরেন আমি অনেক স্ট্রাগল করেছি। অন্যরা যেটা করে যে ভাই আমি ২ বছর ৩ বছর খুবই ডেডিকেটেড ছিলাম হ্যান-ত্যান। আমার এরকম না। আমি ঘুম থেকে উঠেছি আমি স্টার হয়ে গেছি। মানে আমি কখনো এরকম করে দেখি নাই যে কি বলে ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ আমি ঘুম থেকে উঠেছি ১,০০,০০০, ঘুম থেকে উঠেছি ৩,০০,০০০ এরকম করেই দেখছি। বিশাল মানে ব্যাপার। ফলোয়ার্স এর ব্যাপারটা। হুম। হ্যাঁ, মাঝখানে কি হয়েছে? মাঝখানে গিয়ে আমার একটা ফল হয়েছে। এই ফলটা হওয়ার কারণ হলো যে একটা দশা আসে যে সময় আপনি আর্ট করতে আপনার কাছে একটু ক্যাশ করার সুযোগ হয়। হুম। তো যখন আমার কাছে ক্যাশ করার সুযোগ এসেছে, তখন আমি একটু irrelevant হয়ে গেছিলাম মাঝখানে। কারণ আমার মনে হয়েছে যে হ্যাঁ, এখন তো একটু টাকা পয়সারও দরকার। এই টাকা পয়সা করতে গিয়ে আমি একটু গ্রহণযোগ্যতা হারিয়েছিলাম। তো ওইটা ছিল একটা মানে ওই যে থাকে না যে আল্লাহ তাআলা বোঝায় যে অকাত বুঝ। হুম। তো ওইটা ছিল ওই অকাত বোঝা। তারপরে যখন বুঝলাম আয় হায়! এটা তো এখন কামব্যাক করাই মুশকিল। তারপরে আমি তখন এবার এটাকে একটা সুন্দর ব্যালেন্সে নিয়ে আসলাম। ব্যালেন্স বলতে কি যে আমি আর্টও যেরকম তৈরি করব, আমি সেখানে আমার যে ডে টু ডে লাইফের যে মানে আর্থিক প্রয়োজন, সে প্রয়োজনটা আমি যেন ফুলফিল করতে পারি। কিন্তু যেটা ছিল সব প্ল্যানিং ছিল। আমি ১ম এ আপনাকে ২ বছর ধরে কনভিন্স করিয়েছি যে আমি একটা ভালো আর্টিস্ট। আমার কণ্ঠ ঠিক আছে, আমার বলা ঠিক আছে। আমি আপনার কাছে কখনোই অপরিষ্কার হয়ে আসি নাই। যে ধরেন আমার চুল উস্কো-খুস্কো হয়ে আছে। আমি ঠিকমতো মানে আমাকে দেখে খুব টায়ার্ড লাগছে, চোখের নিচে ডার্ক সার্কেল বা আমি এমন কোনো ফ্রেমে বসে আছি যেখান থেকে আমার প্রোফাইলটা দেখতে খারাপ। যে ধরেন আপনি সবসময় আমাকে লেফট প্রোফাইলেই দেখবেন। কারণ আমার রাইট হুম। প্রোফাইলের থেকে লেফট প্রোফাইলটা ভালো। লেফট এক্সাক্টলি। প্রোফাইলের কেন প্রয়োজন? আমি লেফট প্রোফাইল থেকেই স্মৃতি করি। এজন্যই কিন্তু শুরুতে আমি বললাম যে আমি এই সাইডে হ্যাঁ, বসবো। হ্যাঁ। যার তো কারণে দেখতে এটার জন্য বেস্ট আপনি হবে। সবসময় আমাকে লেফটে দেখবেন। আপনি সবসময় আমাকে একটু
কর্নারিং করে দেখেন, সবসময় ফ্রন্টে দেখেন না যে আমি সোজা বলছি। আপনি দেখতে পাবেন আমি এরকম হুম। করেই একটু বলি। এটার কারণ হইল যে আপনি যখন আমাকে ভার্টিক্যালি দেখছেন, ফুল ফেস যখন দেখা হয় সেটাকে ট্যাপা দেখায়। আপনি নাকের প্রোফাইল পান না, থুতনির প্রোফাইল ফ্ল্যাট পান মনে না। হয় হ্যাঁ, জিনিসটাকে। ফ্ল্যাট মনে হয়। আপনি ১ম কনটেন্ট দেখবেন ওভাবেই আছে। ওইভাবেই আমি লেফট প্রোফাইলে কথা বলি, ওইভাবেই আমার চুলটা কম করা আছে, ওইভাবে আমি ক্লিন হয়ে আছি, ওইভাবেই আমি পোশাক পরে আছি। আমি আলতু-ফালতু পোশাকেও কোনোদিন আপনার সামনে আসি নাই। এবং আমি যেটা বলছি, হ্যাঁ, কিছু জিনিস হয় ন্যাচারালিটির জন্য করতে হয়। একটা কনটেন্ট আমার ছিল, আমি একটা হুম। বালা পড়ছি। আমার একটা সময় গিয়ে এটা মনে হয়েছে এটা খুবই স্টুপিড একটা বিষয় হয়েছে। তো হ্যাঁ, সময়ের সাথে, সাথে একটু এক্সপেরিয়েন্সও গ্যাদার হয়। কিন্তু তার আগ পর্যন্ত গ্রামার আমার একদম সলিড ছিল। তার মানে প্রত্যেকটা স্টেপ আপনি এখনো পর্যন্ত রিলেভেন্ট থাকার পিছনে আপনি প্রত্যেকটা বিষয় স্ট্র্যাটেজিক্যালি মেনটেন করছেন। এখন আপনি ইজি অ্যাক্সেস নিলেন। কি ধরনের কনটেন্ট বানালে মানুষ হুম, বেশি এঙ্গেজ হবে? হুম, এখন এই অডিয়েন্সকে কিভাবে আসলে আপনার কোনো একটা মানে যাদের কোনো ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট বা হুম, কোনো একটা ক্যাশ জেনারেট করার হুম, সোর্স হিসেবে আপনার এই কনটেন্টটা কিভাবে কাজে হুম, লাগতে পারে? এই বিষয়টা না আসলে আমি খুব সত্যিকার অর্থে আমার তো অনেক কনটেন্ট হুম, ক্রিয়েটরদের সাথে আসলে কথাবার্তা হয়, হুম, মেলামেশা হয়। খুব কম মানুষ এই জিনিসটাকে স্ট্র্যাটেজিক্যালি নিয়ে হুম, আসে। যেমন অনেককে আমি দেখছি তারা বলছে, "হ্যাঁ, আমি জানি না আসলে আমি কেন হুম, ভাইরাল হয়ে হুম, গেছি। আমি জানি না আসলে কেন আমি ফেম পেয়ে হুম, গেছি।" বাট ওই ধরনের মানুষরা না আসলে ১-২ বছরের পর আর হুম, রিলেভেন্ট থাকতে হুম, পারে না ইন্ডাস্ট্রিতে। কারণ আমাকে অনেকে আসলে মার্কেটিং এর জায়গায় একটা প্রশ্ন হুম, করে, বিজনেসে যেহেতু আমার অনেক বিজনেস হুম, কনসালটেন্সি দেওয়া হয়। একবার আমি একটা প্রশ্ন পাই। সে বলতেছিল যে, "স্যার আমার বিজনেসটা অনেক হুম, ভালো যাচ্ছিল। হুম, প্রতিদিন আমার বিজনেসে ২-৩০০ করে সেলস আসছে। হুম, হঠাৎ করে না আমার সেলটা ডাউন হয়ে হুম, গেছে। এখন আমি আর বুঝতে পারতেছি না হুম, আমার এই সেলটা কেন ডাউন হইছে।" হুম, আমি তাকে প্রশ্ন করলাম, "সেলসটা কেন ডাউন হইছে এটা আপনি বুঝতে পারতেছেন না। দ্যাটস প্রিটি মাচ হুম, গুড। বাট আপনি কি এইটা জানেন কেন সেলসটা ২০০ তে গেছিল?" হুম, সে বললেন, "না তো ভাইয়া।" হুম, তাহলে আমি বলি, "তাহলে কিভাবে ২০০ তে গেল?" তো এড রান করে দিছি, কোনো না কোনোভাবে হয়ে গেছে। হুম, মানে বাই এনি চান্স জিনিসটা ঘটছে। হুম, সে যদি জানতো কিভাবে 0 থেকে ২০০-৩০০ হুম, সেলসে সে গেছে, এটা যদি তার ক্লিয়ার থাকতো তাহলে ডাউন হলে তো ডাজন্ট হুম, ম্যাটার। সে হুম, আবার ওটাকে গ্রোথ ওটাকে করতে গ্রোথ পারতো। করতে পারত। সো এক্সাক্টলি কনটেন্ট ক্রিয়েশন, বিজনেস মানে কেন সে সফল হইছে হুম, সে জানে হুম, না। যে আমার কাছে মনে হইছে লাক। হুম, বাট এই ধরনের কেরিয়ার বা এই ধরনের মানুষের জন্য কিন্তু ব্যাপারটা অনেক বেশি রিস্কি। হুম, তা আপনি কি মনে করেন যে একজন নতুন কনটেন্ট ক্রিয়েটর বা হুম, যারা আপনাকে আমাদেরকে দেখে আসলে কনটেন্ট ক্রিয়েশন এ আসতে চায়, হুম, কিন্তু সফল হতে পারে না। এই ভুলটা কি তাদের আসলে কনটেন্টে থাকে? হুম। নাকি তাদের আসলে কনটেন্ট বানানোর পেছনে স্ট্র্যাটেজিটা থাকে না যেটা আপনার ছিল? স্ট্র্যাটেজি তো থাকে না। গ্রামারই জানে না। একটা বাচ্চা কনটেন্ট ক্রিয়েশন করছে, বা একটা কোনো শিল্প বানাচ্ছে। কনটেন্ট ক্রিয়েশন বাদ দিলাম। যেকোনো একটা শিল্প বানাচ্ছে। আ আমরা যখন ছোটবেলাতে কি বলে আর্ট শিখতে যাইতাম, তখন মানুষ আঁকানো শেখানো হইতো। হুম, তাই না? আ ওই টিচার কিন্তু বলত না, "একটা মানুষ আঁকাও।" ওই টিচার ১ম এ একটা মানুষ আঁকানো শিখাতো। একটা ১ম এ মাথা গোল করত, ম্যাচের কাঠির মতো একটা ডান্ঠি বের করত, হুম। দিয়ে হাত বের করল, পা বের করল। ওই স্কেলিটনটার উপরে এবার হাত-পা তুমি ধীরে, ধীরে আঁকাও। এই ধীরে, ধীরে আঁকানোর মাধ্যমে একটা সময় গিয়ে নিখুঁত হাত-পা আঁকানো সম্ভব। লাস্টে গিয়ে মুখ আঁকানো শিখাতো। ১ম এ মুখ আঁকানো এক্সাক্টলি। শিখাতো না। এই মুখটাও ওই যে ডিম আকৃতির বা ডিম্বাকৃতির যে সার্কেলটা তৈরি করত, সেখানে কিন্তু সে আবার একটা স্কেলিটন তৈরি করত। হুম। করে সে মুখ আঁকানো শিখাইতো। এটা হলো গ্রামার। তো এখনকার যে বাচ্চাগুলো কাজ করছে বা করে, এদের প্রবলেম হলো এরা ওই গ্রামারটা সম্পর্কেই অবগত না আরকি। যে তারা যদি অবগত হয়ে যায় সেই গ্রামারটা সম্পর্কে, তাইলে প্রবলেম হয় না। মানে আমি শিল্প তো তৈরি করছি, কিন্তু কিভাবে করছি? আমার এই শিল্পটার longevity কতখানি? রিলায়েবল কিনা? আমি যখন থাকবো না তখন এই শিল্পটা চলবে কিনা? এটা হচ্ছে ম্যাটার করে। যে এটার জন্য এরা জানেই না। এরা মনে করে যে আ আমার একটা ভালো টিম লাগবে। খুব ভালো হাই এন্ড এর একটা সিনেমাটোগ্রাফার লাগবে। ক্যামেরা লাগবে, হ্যাঁ, সেটআপ মানে লাগবে। কি বলে একটা জি মাস্টার লেন্স obviously লাগবে। নতুন হচ্ছে RS5 এর হচ্ছে Ronin RS5 এর গিম্বল চলে গিম্বল এসেছে। আমার লাগবে। এটা লাগবে। আমার একটা সেই রোডের মাইক্রোফোন লাগবে। হ্যান লাগবে, ত্যান লাগবে। কিন্তু না, খেলা এইখানে না। খেলা প্রোডাকশন দিয়ে কোনোদিন যাই আসে নাই। খেলা যায় আসছে, আমাকে আমার বস বলত যখন আমি রেডিওতে চাকরি করতাম, তখন বলত যে, "জিবরান, স্ক্রিপ্ট ইজ অলওয়েজ দ্য কিং।" ইয়েস। হ্যাঁ, তো এটাই বোঝে না যে আমি একটা জিনিস বানাচ্ছি কিন্তু সেটার পেছনের হোমওয়ার্কটা কতখানি। রাজকুমার হিরানি একটা চলচ্চিত্র বানানোর আগে স্ক্রিপ্টের পেছনে ৩ বছর মিনিমাম সে কাজ করে। তারপরে গিয়ে আপনি 'থ্রি ইডিয়টস' পান। তারপরে গিয়ে আপনি 'পিকে' পান, 'মুন্না ভাই এমবিবিএস' পান। কারণ কি হোমওয়ার্ক যত ভালো হবে, এক্সিকিউশন তত নিখুঁত হবে। আফটার এক্সাক্টলি। আউটপুটটা সবচেয়ে ভালো হবে। তো এটা বোঝে না। ওরা মনে করে যে আমার খুব ভালো এডিটিং হয়ে গেল, হয়ে গেল। না, কিন্তু মানুষ মনে রাখছে কিনা জরুরি এটা। জরুরি মানুষ এডিটিং এ মনে রাখে না। জরুরি আমি যে কথা বলছি, হ্যাঁ, ধরেন আমার একটা স্ক্রিপ্ট আছে।
আমি এখানে বসে ধরেন এমন 5টা কথা বলে যেতে পারবো যে 5টা কথা একটা আলাদা আলাদা কন্টেন্টে ক্রিয়েট হবে। হইলো তো? এই 5টা কথা যদি আরেকজনও বলে সেটাও আলাদা কন্টেন্টই হবে। আমার এসেন্সটা কোথায়? আমি বলছি কিভাবে এটা এসেন্স। প্রেজেন্টেশন, কিন্তু মূল বেসটা কোথায়? বেস তো স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট। তো এই জিনিসটা বোঝে না। ওরা অ্যাকচুয়ালি মেকিংটাই বুঝতে চায় না। একটা নতুন ক্রিয়েটর যখন একটা কন্টেন্ট বানায় তার এভাবে বানানো উচিত যেটা আমি আর কখনোই বানাবো না। বা এটা কপি করতে পারবে না। এটা সম্ভব না। ডিডিএল যে রিমেক তো হইতে পারে না। তাই না? বা বাজরাঙ্গি ভাইজানের রিমেক বা ওয়ান্টেডের রিমেক তো আর হইতে পারে না। যেকোনো জিনিসের বা ১ম মিশন ইম্পসিবলের তো আর রিমেক হইতে পারে না। ১ম জেমস বন্ডের তো রিমেক হইতে পারে না। তো আমাকে এমনভাবে বানাইতে হবে যে আমি নিজে আবার রিক্রিয়েট করতে পারবো কিনা। যদি তার মনে হয় যে না এটা তো আমি আর রিক্রিয়েট করতে পারবো না, তার মানে ওইটা অ্যাকচুয়ালি থেকে যাবে এবার। একটা জিনিস আসলে আপনার কথা থেকে আমি যতটুকু বুঝলাম, হুম। যেহেতু কনটেন্ট ক্রিয়েশনটা আপনার কাছে অ্যাজ এ প্রফেশন, হুম। তার মানে নিশ্চয়ই এটা নিয়ে আপনি অনেক বেশি পড়াশোনা করেন। না, আমি পড়াশোনা করি চলচ্চিত্র নিয়ে। ওই চলচ্চিত্রের পার্সপেক্টিভটাতে যে হ্যাঁ। কিভাবে আসলে এই জিনিসটাকে আরেকটু গুছানো যায়। হুম, হুম, যেমন বলেন স্ক্রিপ্টিংটাকে আরেকটু গুছায় নেওয়া, হুম, প্রেজেন্টেশন নিয়ে যে আপনি কিন্তু প্রত্যেকটা সেগমেন্টকে খুব ভেঙে, ভেঙে বলতেছেন। হুম, প্রত্যেকটাতে খুব বেশি গুরুত্ব বহন করে। হুম, এবং একটু আগে আপনার সাথে যখন আমার কথা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে এখনো আপনি আপনার বিজনেসের হুম, বা কনটেন্ট ক্রিয়েশনের ২ টা জিনিস দেখেন। হ্যাঁ, একটা হচ্ছে স্ক্রিপ্টের এবং একটা হচ্ছে ফাইনাল এডিটিং। ফাইনালি। তো আসলে আমিও মনে করি যে একটা স্ক্রিপ্টের উপরই বেস করে যে আসলে এই কনটেন্টটা হুম, মানুষকে কি ধরনের ইমোশন দিবে, হুম, সে কতদিন ধরে মনে রাখবে। তো আপনার স্ক্রিপ্টিংগুলো অনেক দারুণ হয় এবং হুম, যেটা আপনি স্টোরি টেলিং নিয়ে অনেক হুম, সুন্দরভাবে জিনিসটাকে গুছায় নিয়ে আসেন। এটার পেছনে আসলে কি ফ্রেমওয়ার্কটা থাকে বা আপনি একটা স্ক্রিপ্ট লিখার আগে হুম। মানে আপনার ব্রেইনে কিভাবে মেকানিজম হয় বা আপনি স্ক্রিপ্টটা কতবার কারেকশন করার পর আপনার মনে হয় যে না এটা একটা ফাইনাল স্ক্রিপ্ট হলো, এখন এটাকে আমরা মার্কেটে ভিডিও বানানো যায়? এটা তো শুধু স্ক্রিপ্টের জন্য না। ধরেন এরকম অনেক ভিডিও আমি বানাইছি যেগুলো কখনো অডিয়েন্স দেখেই নাই। এবং এটা আমি পড়াশোনা করে না, বেস। এখনকার ক্রিয়েটরসরা পড়াশোনা করে না। মিডিয়া পড়াশোনা ছাড়া চলে না। যেরকম জার্নালিজমের একটা ভাষা আসছে ইয়োলো জার্নালিজম। এরকম কিছুদিন পরে ইয়োলো কনটেন্ট ক্রিয়েটর হয়ে যাবে। হ্যাঁ? পড়াশোনা করে না। পড়াশোনা করাটা জরুরি। আমি জনি ডেভ একবার একটা চলচ্চিত্র বানাই নিজে প্রডিউস করে। যে সে নিজেই এবার প্রডিউস করবে, নিজে ডাইরেকশন দিবে, নিজে অভিনয় করবে এবং নিজের একটা চলচ্চিত্র বানাবে। হুম। সেই চলচ্চিত্রটা বানায়। বানানোর পরে সবকিছু যখন রেডি হয়ে গেছে, সে ১ম হচ্ছে থিয়েটারে স্ক্রিন করবে। সে এবং তার একটা ফ্রেন্ড। সে এই থিয়েটারে স্ক্রিন করতে গিয়ে তার এই চলচ্চিত্রটা দেখে ভালো লাগে নাই। তাই সে বলেছে এই চলচ্চিত্র আর রিলিজ হবেই না। সে তো আর রিশুট করেও নাই, কিন্তু রিলিজও দেয় নাই। তো এটা আমি ছোটবেলাতেই পড়ছিলাম আরকি। আচ্ছা। তো যখন পড়েছি তখন আমার মনে হয়েছে এরকম আর কি হইতে পারে? আমির খানের একটা সাইকেল চালানোর সিনেমা ছিল। কি জু কু 'জো জিতা ওয়াহি সিকান্দার' এটা। এই চলচ্চিত্রটা শুট সে এবং তার বন্ধু মিলে করেছিল। করার পরে যখন আবার থিয়েটারে যায় ফাইনাল মানে একদম ফার্স্ট স্ক্রিনিং হবে, সে আর তার বন্ধু যখন দেখে, দেখে আমির খান বলে চলচ্চিত্রটা হয় নাই। তো বলে তাইলে কি করব? বলে তাইলে আবার আমরা শুট করি। বলে হ্যাঁ? দেখেন এখানে কিন্তু টাকা পয়সা ফ্যাক্ট না। হুম। একটা শিল্প তৈরিতে কখনো টাকা পয়সা ফ্যাক্ট হইতে পারে না। এখনকার নতুন ক্রিয়েটরসরা এই জিনিসটা বোঝে না। ক্রিয়েটিভিটির সাথে তো টাকা পয়সার কোনো স্বাদ নাই। না। আপনি স্টার জলসাতে আমাদের মা খালারা দেখে না বিভিন্ন সিরিয়াল? স্টার জলসা হোক, জি বাংলা হোক এখানে। ওদেরকে যদি অনেক বাজেট বাড়ান, তাহলে কি করবে ওরা? ওই বেনারসি পরে ঘুমাইতে যাইতো, কাঞ্জিবরম পরে ঘুমাইতে যাবে। তাই না? ছেলে চরিত্রটা একবার চশমা খুলতো, সে ৩ বার চশমা খুলবে। ক্রিয়েটিভিটির কিন্তু কোনো কাজ নাই। হুম। তো ওই গল্প আমি আরেকটা অংশে বলতেছি যে অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটির সাথে বাজেটের সম্পর্ক আছে কিনা ওইটা আলাদা বলি। কিন্তু এখানে বাচ্চারা পড়াশোনা করে না। পড়াশোনাটা যখন করবে তখন সে এটা শিখবে। আমি যেহেতু আগে থেকে একটু জেনেছি, যেহেতু অন্য জিনিস সম্পর্কে একটু পড়াশোনা করেছি, এরকম অনেক কনটেন্ট আছে যেগুলো আমি বানানো হয়েছে, টাকা পয়সা খরচ হয়েছে। আমি দেখেছি আমার মনে হয়েছে এটা অডিয়েন্সের জন্য না। আমি দিইনি। এবং এটার সংখ্যা অনেক বেশি হবে। এটা কিন্তু একটা খুব টাফ সিচুয়েশন বা সিদ্ধান্ত হুম, যে আমি এরকম একটা জিনিস করলাম, টাকা পয়সা ব্যয় হলো, সময় ব্যয় হলো, হুম, পরবর্তীতে আমি আপলোড দিচ্ছি না। হুম। এই মাইন্ডসেটটা তো কিন্তু আসলে অনেকের থাকে না। আমি তো আমার জন্য বানাচ্ছি না। আমি বানাচ্ছি আপনার জন্য। আমি বানাতে পারছি, আপনি আমার অকাত করে দিয়েছেন তাই। হুম। তাছাড়া আমি কোথাকার কে? আমি তো হইতেই পারত না যে আমি চাকরি করতে পছন্দ করি না, আমাকে সেই চাকরিটাই করতে হইতো। হইতে পারতো। আপনি আমাকে ওই জায়গাটা করে দিয়েছেন। আমি বললাম না আমাকে তো সবসময় আল্লাহকে কনভিন্স করতে থাকতে হবে। আমি যেদিন থেকে কনভিন্স করব না, সেদিন থেকে উনি কিন্তু ওই বরকত আমার কাছ থেকে তুলে ফেলতে পারে। আর এই বরকতটা হইলো ওই অডিয়েন্স। এক্সাক্টলি এই জিনিসটাই না এখন অনেক ইনফ্লুয়েন্সার বা কনটেন্ট ক্রিয়েটরকে আমি দেখছি ঠিক উল্টাভাবে ব্যবহার হুম, করতেছে। কেমন সেটা? যে আমার ১ম এ ১০, ২০, ২৫ হাজারের হুম, একটা ফ্যান বেজ হইছে। হুম, এখন আমি এদেরকে উল্টাপাল্টা কথা বলা শুরু হুম, করতেছি।
এমন কথাবার্তা বলতেছি যাতে তারা খুব রাগান্বিত হয়ে যায়, রাগান্বিত হয়ে আমার ভিডিও শেয়ার করবে, শেয়ার করে সে 2টা স্ল্যাং ওয়ার্ড ইউজ করবে। এভাবে আমি 25,000 থেকে 2,50,000 ফলোয়ার বেস হয়ে যাব। এখন আমার আরও অনেক ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট হবে, অনেক ফলোয়ার হবে, মনিটাইজেশন থেকে আমি অনেক বেশি টাকা পয়সা ইনকাম করব। বেশিরভাগ পার্সপেক্টিভ অনেক অডিয়েন্স আসলে মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসলে এই দিকটাকে বেছে নিচ্ছে কিন্তু। এটা তো বেছে নিচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে সাকসেসের কোনো শর্টকাট নেই। আমাদের মিডিয়াতে একটা সুন্দর কথা আছে যে প্রেশার ইজ প্রিভিলেজ। সবাই প্রেশার তো নিতে চায়, কিন্তু প্রেশার সবার স্যুট করে না, সবার কাছে আসে না, বা আল্লাহ তাআলা দেয় না সবাইকে প্রেশার নেওয়ার সুযোগটা। অনেকে আছে প্রেশার নিতে যে হার্ট ফেল করে যাইতে পারে। অনেকে আছে প্রেশার তো চাই, কিন্তু সে ওই পরিমাণ কনভিন্স করতেই পারে নাই সৃষ্টিকর্তাকে যে হ্যাঁ তুমি পাবা, আমার প্রেশার পাওয়ার যোগ্য। তো এটা কেন করে? এটা শর্টকাটের জন্য। যে আমার দরকার অ্যাকচুয়ালি সংখ্যা 50,000 থেকে 2 লাখের হুম। সংখ্যাটা অডিয়েন্সের। জরুরি এটা না যে 2 লাখ মানুষ আমাকে পছন্দ করে কিনা। 2 লাখ মানুষ যখন পছন্দ করবে না, এই 2 লাখ কিন্তু মানে সংখ্যা দিয়ে তো যায় আসে না। আসলে আমার যায় আসে হচ্ছে সময় দিয়ে। হাউ মাচ না, হাউ লং দিয়ে। কনটেন্ট ক্রিয়েশন হোক বা মিডিয়া হোক বা যে কোনো জায়গা হোক, প্রমিনেন্ট এই শব্দটা হওয়ার জন্য, যে আমাদের মাঝে আছে প্রমিনেন্ট এরকম একটা মানুষ, এটা হওয়ার জন্য সময়ের প্রয়োজন এবং গুডউইলের প্রয়োজন। আপনার মিডিয়াতে যদি একটা স্ক্যান্ডেল বা একটা স্ক্যাম থাকে, আপনি সেটা কোনোভাবেই রিকভার করতে পারবেন না। এই রিকভারি আর হয় না। এটা কোনোদিনই হয়নি আজ পর্যন্ত। তো সেক্ষেত্রে আমরা যদি ওই প্রশ্নটাতে আবার ফিরে আসি যে স্ক্রিপ্টিংটা করার ক্ষেত্রে আপনি আসলে কিভাবে থিঙ্কিংটা করেন? আমি অ্যাকচুয়ালি ১ম এ ভাবি যে আপনি কি শুনতে চাচ্ছেন বা আপনার কি শোনা প্রয়োজন। আমি খুব কম হয়েছে নিজের জন্য জিনিস বানিয়েছি। এটা খুব কম। মানে এটা রেয়ারলি হয় যে আমার এটা বলতে ইচ্ছা করছে তাই আমি বললাম। আমার এটা এভাবে দেখাইতে ইচ্ছা করছে তাই দেখালাম। আমি তো অনেকভাবে দেখাইতে পারি। কারণ এরকম এখনো একটা কনটেন্ট দেখে নাই কেউ, অ্যানিমাল ট্রায়ালস নামের একটা কনটেন্ট আছে। যে মধ্যযুগের ইউরোপে আ পশু-পাখিরও হচ্ছে একটা দেওয়া হয় হতো। নির্বাচনের ইস্যু। না, আ ফাঁসি দেওয়া হতো হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। বা শাস্তি দেওয়া হতো। মানে ওই সময়ে ধর্মীয় পার্সপেক্টিভটা অ্যাকচুয়ালি কেমন ছিল? যে যেহেতু তারাও সৃষ্টিকর্তার সৃষ্টি, যার ফলে তারাও শাস্তির আওতাধীন হয়, ওকে। এরকম। এই কনটেন্টটা আমি ৩ জায়গা থেকে এডিট করাইছি। ১ম এ একজনকে দিয়েছি, করেছে, আমার ভালো লাগে নাই। টাকা তো দিতে হবে। আপনি হুম। কাজ করেছেন, টাকা দিতে হবে না? হইছে দিয়ে আরেকজনের কাছে গেছে। তো সে বলেছে যে, "আমি বানাই, এভাবে ভালোভাবে হবে।" সে বানিয়েছে, আমার ভালো লাগে নাই। ওকেও টাকা দেওয়া হয়েছে। দিয়ে আবার ৩ নাম্বার জনের কাছে গেছে। সে যখন দিয়েছে তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ, এবার এটা আপনার দেখার যোগ্য। এখন পর্যন্ত যায় নাই। আপনি ঈদের আগে দেখতেও পাবেন না। কিন্তু কনটেন্ট তো আছে। ঈদের আগে কেন দেখতে পাবেন না? প্রয়োজন নেই আপনার ঈদের আগে দেখার এটা। ঈদের মধ্যে বা রমজানের মধ্যে জরুরি জিনিস আছে আপনার দেখার জন্য। ওটা আপনি দেখবেন। কিন্তু দেখেন এই একটা জিনিস বানাইতে ৩ গুণ পয়সা কিন্তু খরচ হয়ে গেল। হুম। কিন্তু আমি যদি আমার জন্য বানাইতাম, আমি ওভাবে বানাই ছেড়ে দিতাম। কিন্তু আমি আপনার জন্য বানিয়েছি যে আপনি যখন দেখবেন আপনার যেন মনে হয় যে না, এটা তো ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমি ওইভাবে বানাই যেটা আপনার জন্য সহজ হবে। মানে আমি জটিল করে জিনিস বানাই না। আমার কাছে মনে হয় অত hypothetical এর প্রয়োজন নেই। এবং আপনার কথাগুলো খুব মানে একজন যেকোনো পারসন আপনার কথাগুলো বুঝতে পারবে। হুম, এরকমভাবে আসলে আপনি কথা বলেন যে এখানে অনেক কঠিন টার্ম ইউজ করতেছেন না, খুব হুম, সফট হুম, ভাবে। যে ধরেন আপনার একটু আগে ভাষ্য মতে যে আপনার ওই নওগাঁতে একদম গ্রামে থাকে ওই ব্যক্তিটা আপনি যে কথাটা বলতে হুম, চাচ্ছেন সেটা বুঝতে পারবে। আবার ধরেন ঢাকায় গুলশানে থাকে হুম, হুম, সে ব্যক্তিটা আপনার কথা হুম। বুঝতে পারবে। কারণ অডিয়েন্স মানে হইল যে আমাকে শুধু রাজধানীতে চেনে এরকম না, বা প্রগতিশীল জায়গাতে চিনে এরকম না। যে আমার অডিয়েন্স গুলশানে বেশি। আরে অডিয়েন্স কোনোদিন গুলশানে বেশি হয় নাকি? এটা আবার কেমন কথা? অডিয়েন্স সব জায়গাতে বেশি হবে। মানে এই যে কিছুদিন আগে ইলেকশন ক্যাম্পেইন হলো। এরকম ইলেকশন ক্যাম্পেইনে তো আমরা প্রচুর প্রার্থী সম্পর্কে জেনেছি যাদেরকে আমরা আগে জানতাম না, হুম। চিনতাম না। তাই না? তো তার এই ক্যাম্পেইনটা কেন করা হয়? যেন আমাকে চেনে এলাকাবাসী, মানুষজন বা দেশের মানুষ। যেন আমি যদি জিতি, কোনো যদি একটা মন্ত্রণালয় পাই, তাহলে যেন মানুষ আমার উপরে আস্থা স্থাপন করতে পারে। রাইট? তো অডিয়েন্স মানে তো আমাকে গুলশানে বেশি চিনে, ধানমন্ডিতে চিনে এরকম না। আমাকে ঢাকাতে যেরকম মানুষ চেনে, একইভাবে একটা গ্রামেরও মানুষ আমাকে চিনতে চিনতে হবে। হবে বা চেনা উচিত। আমার চেষ্টাটা হইল ওই গ্রাম পর্যন্ত পৌঁছানো। কারণ রাজধানীর মানুষ, প্রগতিশীল মানুষ তো আমাকে চিনবেই। আমি যেহেতু যার কাছে টেকনোলজির অ্যাক্সেসটা বেশি, হুম। আমার রিচ করা ইজি। আমার টার্গেট তো সে কখনো ছিলই না। আমার টার্গেট যার কাছে টেকনোলজি নাই। কিন্তু সে যখন ১০ মিনিটের জন্য টেকনোলজি পাইছে, ওই সময়টাতে যেন আমি ঢুকতে পারি ওর ভেতর। যে হ্যাঁ, এটা কে? কারণ সে না ওটা নিয়ে তখন ভাববে। তার কাছে সময় আছে আমাকে লালন করার। শহরের মানুষের কই সময় আছে ভাই আমাকে নিয়ে লালন করার? তার মানে এটাও আপনার ওই কনটেন্ট স্ট্র্যাটেজির একটা পার্ট। যে আমি এভাবেই জিনিসগুলোকে ইউটিলাইজ করব বা প্রেজেন্টেশন করব যাতে হুম, মানুষ আমরা বুঝতে পারে।
তা এক কথায় বলতে গেলে আসলে স্ক্রিপ্টটা তাহলে তখনই ভালো হবে হুম। যখন আমি আমার জন্য তৈরি না করে বা আমার কি ভালো হুম। লাগতেছে এটা না ভেবে আসলে এই জিনিসটা আমার অডিয়েন্সের হুম। কতটুকু দরকার বা অডিয়েন্সের ভালো লাগবে হুম। কিনা। এক্স্যাক্টলি ফ্যান্টাস্টিক একটা পয়েন্ট। বাট আমরা ভাবি আসলে আমাদের যেটা ভালো লাগতেছে, হুম, হুম, যেহেতু হুম, হুম, আমাদের হুম। বাক স্বাধীনতা আছে, আমাদের ভালো লাগতেছে আর আমরা এটা বানায় আমরা ফেলবো। মনে করি যে আমাদের মতো করে আমরা যেটা বানাবো, অডিয়েন্স নিজেকে স্যাক্রিফাইস করে আমার মতো করে আমাকে পছন্দ করবে, ভালোবাসবে। তাহলে এটা ওই জায়গা না। মিডিয়া ওই জায়গা কখনো হইতে পারে না। মিডিয়া মানে হইল, মানে ধরেন আমি কি শাহরুখ খানের মতো করে ভালোবাসি? না। আমি যেমন শাহরুখ খান চাই, শাহরুখ খান সেভাবেই নিজেকে তৈরি করেছে। হুম, এইজন্য আমি শাহরুখ খানকে ভালোবাসি, বা আমি সালমান খানকে ভালোবাসি, বা আমি টম ক্রুজকে ভালোবাসি, বা জনি ডেপকে ভালোবাসি। কারণ সে ওইভাবেই তৈরি হয়েছে যেভাবে আপনি চান। এক্স্যাক্টলি। আপনি নিজেকে চেঞ্জ করেন নাই তাকে ভালোবাসার জন্য। তাই মিডিয়া ওই জায়গাটা না। এই যে আপনার এতদিনের কন্টেন্ট হুম, ক্রিয়েশনের জার্নি, এর মাধ্যমে কিন্তু আপনার আমরা দেখলাম প্রায়ই আমরা একটু আগে কথা হলো আপনার আসলে খুব ব্যস্ত সময় আপনার যাচ্ছে। বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে শুরু করে স্পন্সরশিপ, ব্র্যান্ড ডিলিংস এবং আপনার যে প্রোডাকশন হাউস থেকে শুরু করে সবকিছু। এই যে এত একটা ব্যস্ত একটা সময় যাচ্ছে, হুম। এটা কি আপনি এখন খুব এনজয় করতেছেন? না, আমি খুব একটা এনজয় করি না এগুলা। আ এটা এনজয় না করার কারণ হলো আমাকে পার্থিব জগতের অনেক কিছু টানে না ভাই। বাড়ি, গাড়ি, হ্যান-ত্যান, অনেক দামি ঘড়ি, অ্যাক্সেসরিজ বা গ্যাজেটস, আমাকে এই জিনিসগুলো টানে না। আমি এটা করি, মানে কেন এনজয় করছি না? কারণ আমি যখন আপনার জন্য জিনিস বানাই, তখন আমার ওটা ভালো লাগে। কিন্তু এন্ডোর্সমেন্ট হোক কিংবা হচ্ছে এই যে প্রোডাকশন হুম, করা হোক, এই জিনিসগুলো আমি আমার জন্য বা আপনার জন্য কিন্তু বানাচ্ছি না। আমি বানাই হইলো আরেকটা কোম্পানি, আরেকটা অর্গানাইজেশনের জন্য। ব্যাপারটা হইলো যে আপনার গাছে আমি পানি ঢালি। আমি কোনো গাছ লাগাই না। আমি যখন আপনার জন্য একটা জিনিস বানাবো যেটার ভিতরে কোনো কিছু থাকবে না হুম। আরকি। যেটা ওই সময় অনুযায়ী একদম পারফেক্ট আছে, চলে গেল। এরকম। মানে যেটার ভিতরে কোনো পলিটিক্যাল ইয়াও থাকবে না। কারণ আমরা অ্যাকচুয়ালি আ ই অনেকেই এখন বুঝতে চায় না যে ইনফরমেশন দেওয়া মানে ইনফোটেইনমেন্ট না। তো অনেকেই আছে যারা ধরেন কি বলে, এটার ফ্যাক্ট বলছি, একটা MacBook এর ফ্যাক্ট বলছি। আমি হুম, বললাম এটা ইনফোটেইনমেন্ট না। এটা ব্র্যান্ড প্রমোটার। ব্র্যান্ড প্রো হ্যাঁ? তারপরে আমি ধরেন রাজনীতি নিয়ে আলাপ করছি। এটা অ্যাকচুয়ালি ইনফোটেইনমেন্ট না। একটা হলো জার্নালিজম, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম হইতে পারে, অ্যাক্টিভিজম হইতে পারে এটা। কিন্তু ইনফোটেইনমেন্ট আমি হুম, বানাচ্ছি না। তো আমি যখন আপনার জন্য জিনিস বানাবো, তখন ওইটার ভিতরে একটা প্রশান্তি থাকে। কারণ কি? মানে ওইটার একটা longevity আছে। আমি এই গাছটা চারাটা রোপণ করলাম। এই গাছটা এবার বড় হবে কি হবে না ডিসিশন আপনি নিবেন। কিন্তু আপনি যখন আমাকে নিয়ে এনে দিয়েছেন একটা গাছ, যে তোর কাজ হলো পানি ঢালা। ওই পানি ঢালার ভেতরে তো আনন্দ লাগবে না। কারণ ওই গাছটা তো আমার লাগানো না। কিন্তু এটা করতে কেন হয়? কারণ আমার ভালো লাগে রিজিকের মাধ্যম হইতে। এর বেশি কিছু না। আমার যে টিম আছে, যে বাচ্চাগুলো আমার সাথে কাজ করে, আমার ভালো লাগে মাস শেষে তারা হাতে কিছু পেল। কারণ যারা কাজ করে এখানে সবচেয়ে যে কনিষ্ঠ সে হলো ক্লাস 9 এ পড়ে। আর সে যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সে হলো হচ্ছে এবার অনার্সে ভর্তি হয়েছে। তাহলে বোঝেন এরা কত ছোট হইতে পারে। হুম। এরা চাইলে নেশাভান করতে পারত, উল্টাপাল্টা কাজ করতে পারত, অনেক কিছু করতে পারত। কেরিয়ারটা নষ্ট হয়ে যেত হ্যাঁ, আল্টিমেটলি। কিন্তু না, তারা কি করে ডেডিকেটেডলি কাজ করে। তাদের ভালো লাগে শিল্প বানাইতে। তখন আমাকে তো তাদের সেলারিটা দিতে পারতে হবে। তাদেরকে পয়সা দিতে পারতে হবে। আদারওয়াইজ তারা কেন কাজ করবে? আমিও চাই না যে এভাবে কাজ করুক। তখন আমি যে এই যে আর্নিংটা করি, যেটা আমার হুম। ভালো লাগে না রোবটিক জীবন থেকে, সেখান থেকেই এই পয়সাগুলো আমি দিই। তো এজ এ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যে আপনি এত ব্যস্ততার সময় পার করছেন, হুম, সো এখান থেকে আসলে অবভিয়াসলি আপনি বলেন আপনার টাকা পয়সা আসছে। হুম, সো এইটা আপনার যেই টিম, হুম, আপনার যেহেতু কনটেন্ট এজ এ বিজনেস, হুম, এই সবকিছুকে কি খুব সুন্দরভাবে সার্ভ করতে পারতেছে? হুম। খুবই ভালোভাবে সার্ভ করতেও পারে এবং আমার কাছেও কিছু থাকে। কারণ আমার নিজস্ব তো পরিবার আছে, হুম। ঘর সংসার আছে। এবং এটা থেকেই তো সেটাও আপনি তো, তাদের সবকিছু হ্যাঁ, চালাইতে মেইনটেইন হবে করেন। সবকিছু মিলিয়ে। একটু সেভিংসেরও প্রয়োজন হয়। আমি অতটাও নির্বোধ না যে আমি শুধু শিল্প বানায় না খেয়ে মইরে যাবো ফুটপাতে, এরকম টাইপেরও না। কিন্তু একটা সেভিংসেরও প্রয়োজন পড়ে। সেই সেভিংসটাও আমরা ধীরে, ধীরে করি। ধীরে, ধীরে হয়। সবসময় তো একইভাবে জিনিস যায় না। সবাই যে টাকা দেয় এরকমও কিন্তু না। অনেক ক্ষেত্রে টাকা মাইরও যায়। তো আবার অনেক ক্ষেত্রে দিয়েও দেয়। তো আমার ক্ষেত্রে এই জিনিসটা কমই হয় যে টাকা-পয়সা কেউ মেরে দিয়েছে। একটা পার্সিয়াল হইতে পারে যে ভাই আমার কাছে নাই, দিতে পারবো না, এরকম হয়। তো এটা প্রমিনেন্টরা সাধারণত করে না। কারণ তাদের একটা গুডউইল এর ব্যাপার থাকে। আসলে যারা বাজেটটা থাকে। নতুন থাকে তাদের নতুনদের মধ্যে এরকম একটু প্রবলেম হয়। তো অনেক ক্ষেত্রে দেয়, অনেক ক্ষেত্রে দিতে পারে না। সেই জায়গাটাতে ছাড় দেওয়া হয়। কিন্তু সবকিছু মিলায় খুব সুন্দরভাবে যায়। যেহেতু আপনার কাছে কনটেন্ট ইজ এ বিজনেস, হুম। সো এই বিজনেসের রেভিনিউ মডেলটা আসলে কি, কি? রেভিনিউ মডেল তো অনেকগুলো আছে। যেমন? একটা হলো, ১ম জিনিস হলো আপনাকে নিজেকে প্রতিষ্ঠান হতে হবে।
যে আমি প্রতিষ্ঠান। পার্সোনাল ব্র্যান্ড। হ্যাঁ, আমি নিজে একটা মানে ব্র্যান্ড বলবো না অ্যাকচুয়ালি, বলবো যে আমি একটা প্রতিষ্ঠান যার অনেকগুলো উইং আছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানটা হওয়ার জন্য আপনাকে আর্টিস্ট হতে হবে। এটা আপনি যেকোনো দিকে হইতে পারেন। একটা বিজনেসম্যানও কিন্তু আর্টিস্ট। কি বলে, একটা সিনেমাটোগ্রাফারও আর্টিস্ট। আমরা আর্টিস্ট বলতে বুঝি যে অভিনয় করে। তাকে আমরা বা যে আর্টিস্ট শুধু বলি। ছবি আঁকে। যে শুধু ছবি আঁকে, সে আর্টিস্ট না। প্রত্যেকটা সেক্টরে একটা আর্টিস্ট আছে। যেকোনো মানুষই আর্টিস্ট হতে পারে, তার যেকোনো জনরাতে। কারণ আপনি নামাজে গেলে দেখবেন, সবাই তো একই রকমভাবে নামাজ পড়ায় না। সবার একই রকমের তেলাওয়াত হয় না। কেউ আর্টিস্টিক ওয়েতেই পড়ায়। আমরা প্রতিদিনেই ৫ বেলাতেই হচ্ছে আজান শুনি। সবার আজান আমাদের ভালো লাগে না। হুম। কিছু আজানই ভালো লাগে। এই কিছু আজানটা আর্টিস্ট হিসেবেই সে দেয়। সে ওটাকে আর্ট ফর্ম হিসেবেই নেয়। যে আমাকে এভাবেই বলতে হবে। কারণ মানুষ যেন শোনে, মানুষ যেন বোঝে এবং মানুষ যেন আসে, যেটা উদ্দেশ্য। উদ্দেশ্য। যে আল্লাহ তোমাকে ডাকছে, আসো আমার কাছে, সেটাতে যেন সে সাড়া দেয়। তো প্রথম হইল আপনাকে আর্টিস্ট হতে হবে। তাইলে আপনি ব্র্যান্ডে পরিণত হবেন। আপনি যখন আর্টিস্ট হয়ে যাবেন, আপনার অনেকগুলো উইং ওপেন হয়ে যাবে এবং আপনি এবার সেল করতে পারবেন নিজেকে। ধরেন আমি অ্যাডভার্টাইজে ভয়েস ওভার দিই, এইটা। আমি ক্লাস নিই। কিসের ক্লাস নিই? নিউজ প্রেজেন্টেশন, রেডিও জকির যে কোর্স হয় সেটা নিই, গেল। আপনি এমনি চেহারাতে আমাকে ভাড়া নিতে পারবেন। যেখানে আমি কিছু করব না, আসবো খালি বইলে চলে যাব। কারণ আপনার একটা ভালো উপস্থাপকের প্রয়োজন। যার কথা মানুষের অ্যাকচুয়ালি গ্রহণ করবে, মানুষ ইজি বুঝতে পারবে। একটা হলো আমার যেহেতু টিম আছে, আমি পুরাপুরিভাবে আপনাকে সব সাপোর্ট দিতে পারবো, কিন্তু আমাদের কাছ থেকে কিছু যাবে না। আরেকটা হলো আমরা সব বানিয়ে যেভাবে আগে আমরা চলতাম, ওভাবেই আমরা চলবো। তো এগুলো সবকিছু হয় কেন? কারণ আমার অনেকগুলো উইং আছে, সেই উইংগুলো থেকে আমি সার্ভিস দিতে পারছি। এর ভিতরে বেজ উইং দেখেন, বেজ উইং আমি নিজেই। অর্থাৎ আমি যদি কিছু নাও করতে পারি, আমার যদি অন্য দিকের কেরিয়ার না থাকে, আপনি আমাকে অ্যাজ এ উপস্থাপক খাটাইতে পারবেন। আমি এভাবে কেন বলছি? আমি পণ্য হিসেবে যেহেতু নিজেকে প্রেজেন্ট করছি, আপনি আমাকে ওভাবে খাটাইতে পারবেন। আমি যেহেতু মানে কিছু সময় টিকে থেকেছি ইন্ডাস্ট্রিতে, বা আমার কাজটা ছিল কথাশিল্পী হিসেবে, সেখান থেকে আমি আপনাকে কিছু শেখাইতে পারবো আমার ওই অভিজ্ঞতা থেকে। এটার সুযোগ আছে। আমার কাছে যেহেতু একটা কণ্ঠ আছে, এই কণ্ঠ দিয়ে আমি একটু ডাব করতে পারবো, সেইটা দিয়ে আমি চলতে পারবো। এখন এই যে কণ্ঠটা আছে, অর্গানাইজেশন তো তৈরি হইল, হুম। ব্র্যান্ড তো তৈরি হলো, এবার ব্র্যান্ডটা তো লালন পালন করতে হবে। হুম। তো এখন আমি কণ্ঠটা যে কোনো মুহূর্তে বিক্রি করার আমার সুযোগ আসতে পারে। বলে কয়ে তো আর আসবে না। না। যে ধরেন হইতে পারে যে ভাইয়া পরশুদিন আমাদের হচ্ছে একটা ডাব আছে, এই ডাবটা একটু করতে হবে। এখন আমি ধরেন বুঝি নাই পরশুদিন আছে কি না, আজকে মনে করেন ৬টা-৭টা মিষ্টি খেয়ে ফেলাইছি। তাহলে তো আমার গলা লক হবেই। আমার যখন মন চায় তখন আমি কোল্ড ড্রিঙ্কস খাই, আইসক্রিম খাই, তাহলে তো আমার গলা লক হবে। আমার গলাটা তো আমার রিজিকের জায়গা। জায়গা। আমাকে ওকে লালন পালন করতে হবে। যার ফলে আপনি যখন আর্টিস্ট হয়ে গেলেন, আপনি যখন অর্গানাইজেশন কিংবা ব্র্যান্ড হয়ে গেলেন, তখন আপনাকে নিজেকে লালন পালন করতে হবে। কারণ আপনি নিজেই তো একটা অংশ। তো এখনকার যারা ক্রিয়েটর আছে বা এখনকার যেটা আছে, কেউ নাচ করে, আমার এটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু ধীরে, ধীরে গ্রো করতে হবে। নাচের বিভিন্ন জনরাগুলো এক্সপ্লোর করতে হবে, নতুন, নতুন জিনিস টিউটোরিয়াল শিখাইতে হবে, আসতে হবে। আপনি যখন নাচ পারেন, শুধু সোশ্যাল মিডিয়াতে কেন নাচেন? সোশ্যাল মিডিয়াতে নেচে আপনি আরও ৫টা মানুষকে এনকারেজ করবেন যে আমার কাছে আসেন, এসে শেখেন। শেখেন। একইভাবে আপনি পেইন্টার, আপনি সেটা বলেন যে আসেন, এসে শেখেন। আপনার সোশ্যাল মিডিয়া হোক কিংবা যেটাই হোক না কেন, সেটা হলো আপনার সার্ভিস দেওয়ার একটা জায়গা, যেখানে আপনি বুঝাবেন যে সার্ভিস আমার কাছে আছে, তুমি আমার কাছে মানে আসো। দ্যাটস কল্ড মার্কেটিং চ্যানেল। হ্যাঁ, যে এটা হলো মানে, কারণ আপনার তো একটা অ্যাক্সেস আপনি তৈরি করেছেন। এবার না মানুষ কেন আপনার কাছে আসবে? এবার রিটার্ন কনজিউমার আসবে কেমনে? আপনি সার্ভিসের উপরে, যে না সে খুব ভালো না, গান করা শেখায়। এটা যেকোনো ক্ষেত্রে হইতে পারে। আমার এই পডকাস্ট শুনে মনে হবে, মানুষজন মনে করবে হ্যাঁ, খালি নাচ গানের কথা বললেন, রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে কিছু বললেন, সেটা কোরআন তেলাওয়াত হইতে পারে। আমি যেরকম একটা কিসের জানি অ্যাড দেখলাম যে ২৭ ঘন্টায় কোরআন শিখুন। শিখুন। আমি একটা এরকম অ্যাড দেখলাম। আমি এটা বলব না যে এটা কি মার্কেটিং গিমিক কিনা, বা এটা কি বলে আদৌ হয় কিনা বা হচ্ছে কিনা বা হয় বোধহয়, আমার ওটাতে যায় আসে না। অ্যাটলিস্ট মানুষ ট্রাই করে দেখতে পারে হয় কিনা ২৭ ঘন্টায়, বা সে চেষ্টা করছে শেখানো। ২৭ ঘন্টায় শেখানোর। এটাও তো একটা ভালো অপরচুনিটি। তো যে ভালো তেলাওয়াত পারে, সে অনলাইনে যেরকম তেলাওয়াত করছে, তার একটা অডিয়েন্স হচ্ছে, সে আর আলাদা একটা সার্ভিস দিক। ব্যক্তি ওই হিউম্যান বিংটাকে মানুষ চিনুক, মানুষ আসুক, তার কাছে শেখার চেষ্টা করুক। এইটা হচ্ছে আপনি নিজেই নিজের বিজনেস। দ্যাটস কল আমি বিভিন্ন সময় বলে থাকি যে হুম। পার্সোনাল ব্র্যান্ডিং। হুম। তার মানে এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা অপরচুনিটি। লাইক যেমন আমার ক্ষেত্র, আমার ফুল বিজনেস, আমার যে উইংসগুলোর কথা বললাম, সবগুলো আমার উপর হচ্ছে
ভিত্তি করে দাঁড়িয়ে হুম আছে। আমাদের মার্কেটিং এজেন্সি হোক, আমার একাডেমি হোক, হুম আমাদের হাব হোক, হোয়াট এভার হুম ইটস। এখন আমি যত বড় হচ্ছি, হুম আমার কোম্পানিগুলো কিন্তু তত বড় হুম হচ্ছে। কিন্তু এখানে কিন্তু একটা রিস্ক থেকে গেছে। হুম সেই রিস্কটা হচ্ছে, যেমন হয়তোবা আপনি বললেন যে আপনার গলা বসে গেলে, হুম এখন এখানে অনেক ধরনের রিস্ক হতে পারে। হয়তোবা মার্কেটে আমার গ্রহণযোগ্যতা কমতে পারে। হুম আমি হয়তোবা শারীরিকভাবে হুম অসুস্থ হয়ে যেতে পারি, বা আমি কোনো কারণে একটা বিজনেসকে একটা পর্যায়ে নিয়ে গেলাম, কারণ আপনিও এজ এ হুম বিজনেস হুম করতেছেন, এবং দেন আমার কোনো কারণে একটা ডাউনফল হইলো, হুম হয়তোবা হুম আমি হুম হুম মানসিকভাবে হুম বিপর্যস্ত হুম হইলাম, আমার বিভিন্ন হুম ঘটনা তো হুম হুম ঘটতে পারে। তো এই ক্ষেত্রে কোনো ব্যাকআপ প্ল্যান বা হুম কিভাবে আসলে নিজের গ্রহণযোগ্যতাটা মার্কেটে ধরে হুম। রাখা যায়? প্রথমত হলো সততা। আমি মনে করি ভাই যে এত মানে প্ল্যানিং জরুরি। প্ল্যানিং কিসের জন্য জরুরি? ডে টু ডে লাইফে সারভাইভ করার জন্য জরুরি। কিন্তু মানে ডে টু ডে লাইফ আর হলো একটা লং টার্ম। লং টার্মের জন্য প্রয়োজন সততা। আমি যদি সৎ থাকি, আল্লাহ সহায় হবে। আল্লাহ যখন সহায় হবে জিনিস এমনি চলবে। মানে এটা হলো হুম। সহজ। আমার এখানে আলাদা করে আ নাম্বার অফ কি বলে কম্পোনেন্ট বা কনটেন্টের প্রয়োজন নাই। আমার রেখাটা সহজ, সোজা। উপরে উনি, নিচে আমি। মাঝখানে যে রেখাটা নেমেছে এটা হলো সততা। এবার আমার কাছ থেকে না হাত পা আসবে যে আমার কাছ থেকে শাখা-প্রশাখা গজাবে। উনার আর আমার মাঝখানে তো আর কোনো শাখা-প্রশাখা নাই। হুম। ওটা একটা লাইন। ওই লাইনটাই হলো সততা বা ঈমান। তো একটা মানুষ যদি সৎ থাকে তাহলে সে অ্যাকচুয়ালি সারভাইভ করে যাবে এবং এটার রিপ্লেসমেন্ট হবে না। রিপ্লেসমেন্ট আসার সুযোগ নেই। হ্যাঁ, আপনার থেকে যদি কেউ বেশি সততা দেখায় তবে আপনি রিপ্লেসেবল। রিপ্লেসেবল। আদারওয়াইজ আপনি মানে রিপ্লেসেবল না। খুব দারুণ কথা বলছেন যে জিনিসটাকে আপনি খুব সুন্দরভাবে অ্যালাইন করছেন। হ্যাঁ, জি। মানে অনেকের ব্যাপারটা কি হয় যে মানে একটা থাকে কনফিডেন্স। মানে আমি একটা উদাহরণ প্রায় ক্ষেত্রেই দিই। যে ধরেন কি বলে আমরা এই কাজটা পারবো। এটা হলো কনফিডেন্স। আর আমি এই কাজটা পারি এটা হলো ওভার কনফিডেন্ট। এই জিনিসটা বোঝে না মানুষ। তো আ হয় কি যে ধরেন আমি এখন ৭ বছর ধরে এই জায়গাতে আছি। মাঝখানে আমারও তো রাইজ অ্যান্ড ফল এসছে। হুম। আমি নিজে জানি। আপনার কাছে নাও হইতে পারে যে ভাই এমন কই আমি তো দেখি নাই। দেখি নাই। আপনি দেখেন না কিন্তু আমি তো জানি। কারণ আমি যেরকম আমার রাইজ দেখছি আমি আমার ফলটাই দেখতে পাবো। আপনি বুঝতে পারবেন না। আমি তো আবার রাইজ হইছি। তখন আপনার তো মনে হবে যে না ঠিক আছে কিন্তু আমার ভুলটা কোথায় এটা তো আমিই শুধুমাত্র জানি। তো এখন আমি যদি বলি যে আমি ৭ বছর ধরে এখানে আছি। ভাই আর কে আছে? কই? দেখি না তো হ্যান-ত্যান। এরকম কিন্তু না বিষয়টা। বিষয়টা হলো অবশ্যই আমার থেকে ভালো আর্টিস্ট আসবে। আমার থেকে ভালো ক্রিয়েটর আসবে, আমার থেকে মেধাবী ক্রিয়েটর আসবে, অনেক কিছু আসবে। হুম। মূল খেলাটা হইলো সে কনভিন্স করে রাখতে পারবে কিনা আল্লাহ তাআলাকে। এটা। আমাকে কনফিডেন্ট হইতে হবে যে আমি কনভিন্স করে রাখবো। যে, যে যতখানিই করুক না কেন আমি সৎ থাকবো। আমি অডিয়েন্সকে ভালো কিছু দিয়ে যাবো বা আমি দিতে থাকবো এই জিনিসটা। ওই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে এই যে একবার রেইজ করলেন, হুম, একবার ডাউনফল হলো, এটা হুম, আমার লাইফে হইছে। হুম, আমি হুম, আমি মনে হুম, করি প্রত্যেকটা সাকসেসফুল হুম, মানুষ হোক বা আনসাকসেসফুল হোক, হুম, সবার লাইফেই হুম, হচ্ছে রেজ এন্ড ফল আছে। এক্ষেত্রে কি আমি আপনার কাছে জানতে চাইবো, হুম, এটা আপনার অপিনিয়ন, হুম, যে এই যে কনসিস্টেন্সি, হুম, এইটা কি আসলে ট্যালেন্টকে বিট করে? বা একজন ট্যালেন্টফুল মানুষকে কি আসলে একজন ডাম্ব হুম, মানুষ কনসিস্টেন্টলি মেইনটেইন হুম, করে কাজ করে, করে আসলে বিট করতে হুম, পারে? হুম। আসলে ট্যালেন্ট বলে কিন্তু কিছু নাই। আমরা মনে করি তাই। যে এই ছেলেটা খুব ট্যালেন্ট, এই ছেলেটা এই ওই। না। কেউ একটু আগে যাত্রা শুরু করে, কেউ একটু পরে যাত্রা শুরু করে। তাই না? এখন ধরেন আমার ক্লাসের যে ১ রোল ছিল বা আমার ক্লাসের যে ২ রোল ছিল, যে ৩ রোল ছিল। হুম। আ সাকসেসটাকে আসলে কিসের উপরে মেজারমেন্ট মানুষ করে? ক্যাশ ক্যাপিটালের উপরে এখন তো আসলে ডাকাইতি। হ্যাঁ, কিন্তু সাকসেস তো কখনো ক্যাশ ক্যাপিটালের উপরে মেজারমেন্ট হইতে পারে না। সাকসেস মেজারমেন্ট হয় আপনার ইনার পিস কতখানি, আপনি ভিতর থেকে কতখানি শান্ত। তাই না? এখন ধরেন আমার রোল ছিল ২৯, ৩০, ৩১ এরকম হইতো। এখন যদি ক্যাশ ক্যাপিটালেই হয়, তাহলে আমার ব্যাচে কি আমার থেকে ক্যাশ ক্যাপিটাল কারো হইতে পারে? আমি জানি না। কারণ আমি তো আর নিজে মুখে বলব না। কিন্তু কি হইল এই ৩১ রোলের ছেলেটা কেমনে তাইলে ১ রোল, ২ রোল, ৩ রোলকে বিট করল? হুম। আমার ৩ রোলের পোলাটা হচ্ছে যে সবসময় 3rd হইতো বা 2nd হইতো। এই পোলাটা নেশা ভান করে শেষ। আমাদের ব্যাচে কেউ টাকা পয়সা কিচ্ছু দেয় না ওরে। যে ৬ রোল ছিল সে বলে যে, "মায়ের শাড়ি কিনবো, একটু টাকা পয়সা লাগবে দে।" ও ইয়াবা খায়। তাহলে কি লাভ হইল? আমি বাংলাদেশের ভারতীয় উপমহাদেশের ১ম স্কুল থেকে পড়া ছেলে। আমরা অলরেডি ১৯০ বছর হচ্ছে পূর্তি করে ফেলেছি। তাহলে বুঝছেন যে সেই স্কুলটা কত রিনাউন্ড স্কুল হইতে পারে। ভারতীয় উপমহাদেশের ১ম স্কুল। শুধু বাংলাদেশের হুম, না, ভারত উপমহাদেশে। উপমহাদেশের। তো সেই স্কুলটা কত প্রমিনেন্ট একটা স্কুল হইতে পারে। আমাদের কি বলে মেয়র হোক, এমপি হোক, যেই হোক না কেন সেই স্কুল থেকে বের হয়। স্কুল থেকে হ্যাঁ, হইছে। আমাদের যেরকম একটা চাওয়ালা আছে, একইভাবে বাংলা ক্যাটের মালিকও আছে।
মানে এমপি মিনিস্টারও আছে, আবার ওইরকম একটা চাওয়ালাও আছে, সব রকমেরই মানুষজন আমাদের কাছে, মানে আমাদের স্কুল আছে, যেহেতু অনেক অনেক বয়স্ক বছর ধরে। স্কুল, তখন এটা হয়। তাহলে ওই স্কুলের একটা 6 রোলের যে ছেলেটা ছিল, সে এই বন্ধুদের কাছ থেকে মিথ্যা বলে কেন মায়ের শাড়ি কেনার জন্য টাকা চাইবে, যেখানে সে ইয়াবা খায়? তাহলে কি প্রবলেম হইলো? ট্যালেন্ট, তার মানে প্রবলেম তো ট্যালেন্টই হইলো হুম। না, আমি ট্যালেন্টেড ছিলাম না, যার ফলে আমার ভিতরে ইনার পিস ভালো, আমি একটু ভালো আয় করি, আমার ইমান আমি চেষ্টা করছি আর একটু শক্ত করার। আমি এখন কাজ করি বোধহয় 15-16 জন টিম মেম্বার নিয়ে, আমি কাজ করতে চাই 150-200 টিম মেম্বার নিয়ে, আমি 15 জনের রিজিকের মাধ্যম হয়ে খুবই খুশি, তাহলে 150 জনের রিজিকের মাধ্যম হয়ে আমি কতই না খুশি হব। হুম। তাহলে এটা কিন্তু ইনার পিস ভাই, এছাড়া আর কিছু না। তাহলে ওই 3 রোলের ছেলেটার কি হইলো, যেখানে তার মা ফোন দিয়ে বলে যে আমার ছেলে যদি টাকা পয়সা চায় দিও না, রিহ্যাবে পাঠানোর পরে ফেরত আসে। ওই 1 রোল, ওই 2 রোল, বা আমার আগের বাচ্চাগুলোর কি হলো, আমার পরের বাচ্চাগুলোর কি হলো? আমি তত ট্যালেন্টেড না। তো অবশ্যই কনসিস্টেন্সি ট্যালেন্টকে বিট করে। ট্যালেন্ট বইলে কিছু নাই, ট্যালেন্ট বাচ্চাদেরকে বলে বাবা মা নষ্ট করে বাচ্চাদেরকে। আমার ছেলেটা খুব ট্যালেন্টেড, আমার ছেলেটা খুব অন্যরকম, আমার মেয়েটা একদম অন্যরকম। কিসের অন্যরকম? আল্লাহ অন্যরকম করে পাঠাইছে নাকি? তুই যে মাটি পানি দিয়ে তৈরি, আমিও সেই মাটি পানি দিয়ে তৈরি, এখানে আলাদা করে কিছু নাই। হ্যাঁ, সুবিধা হইলো কি, তাকে আল্লাহ একটু প্রথমেই এসেন্সটা বেশি দিয়েছে, ফ্লেভারটা একটু বেশি। আমি একদম তরল ছিলাম, আমি একদম পানি ছিলাম, আমি একটু চেষ্টা করছি ভ্যানিলা ফ্লেভারটা আনার, একটু চকলেট ফ্লেভার আনার, হুম। আল্লাহ তাআলা একটু ভ্যানিলা এসেন্সটা তাকে দিয়েই দিয়েছে। এটা তার জন্য একটা সুবিধা, এই সুবিধাটাকে বাবা মা বোঝে না। এখানে আমি আসলে একটা প্যারেন্টিং মানে ইনফরমেশন দিতেই হ্যাঁ। চাই, যেটা আসলে আমি জানি এবং আমার হুম, সাথে হুম, মনে হলো জিনিসটা এখানে অ্যাড করা দরকার। আমরা যখন একটা বাচ্চাকে, হুম, মানে এটা হুম, সাইকোলজিক্যাল ফ্যাক্ট হুম, এবং হুম, সায়েন্স তো এটা প্রমাণ করছে। আমরা যখন একটা বাচ্চাকে বলি যে তুমি তো অনেক বেশি ট্যালেন্টেড হুম, এবং সে একটা কাজ করছে, হুম, এবং সে ট্যালেন্ট হুম, দেখিতে কাজটা করছে। এটা করে আসলে যখন আমরা কনসিস্টেন্টলি এটা করতে হুম, থাকি, হুম, 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 তখন বাচ্চা ভাবে কি যে আচ্ছা আমি তো ট্যালেন্টেড, আমার হুম, এত চেষ্টা করতে হ্যাঁ, হবে হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ, আমার এটা অটোই হয়ে যাবে, এটা আশেপাশে কেউ তো আমার আশেপাশে হুম, নাই। হুম, হুম, এখন আপনি কি তাহলে আপনার বাচ্চাকে হুম, প্রেইজ করবেন না, হুম, অভিবাদন জানাবেন না, প্রশংসা করবেন না? করবেন। হুম, কিন্তু এই যে একটা কাজ করলো, এই হুম, কাজ করতে যে প্রসেসটা হইলো, হুম, এই প্রসেসকে হুম, যে তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এই কাজটা করার চেষ্টা হুম, করছো, করছো। এই কাজটা তুমি করছো, হুম, তুমি অনেক ট্যালেন্টফুল দেখে তুমি কাজটা করো হুম, নাই। তার এই প্রসেসটাকে যখন আরো বেশি মানুষ এটাকে বাহবা দিবে, হুম, তখন সে আরো ইন্সপায়ার হবে যে না তাহলে আমি আরো বেটার হুম, কিছু করি, হুম, আরো বেটার কিছু করি। এইভাবে যদি আসলে বাচ্চাদেরকে নার্চারিং করা যায়, হুম, তাহলে হুম, আমার কাছে হুম, মনে হয় যে ওই বাচ্চাদের এই যে কনসিস্টেন্টলি মেনটেন করে হুম, চেষ্টা করে হুম, যাওয়ার হুম, যে হুম, হুম। ক্যাপাসিটিটা, এটা ছোটবেলা থেকেই গ্রো হয়। এটা ঠিক ভাইয়া। আর আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি আলাদা করে ট্যালেন্ট বলে কিছু নাই আরকি। হ্যাঁ, এসেন্স থাকতে পারে, একটু প্রিভিলেজ হইতে পারে, কিন্তু কনসিস্টেন্সি ইজ দ্য কি। অফকোর্স হুম, আপনার কন্টেন্ট, মানে এই যে এই ধরনের কথাবার্তাগুলো যে আপনি বলেন, হুম, এই কারণে আপনার কন্টেন্টে অনেক অনেক বেশি ভিউজ হুম, তুলনামূলক আশেপাশে যারা হুম, কন্টেন্ট বানায়। এবং আপনার সাথে আমার পডকাস্টটা কিন্তু খুব কাম মাইন্ডে হচ্ছে। হুম। নর্মালি আমি আরো পডকাস্টে আরো বেশি এক্সাইটেড থাকি, আরো জুড়ে কথা বলি, আরো আমার এক্সপ্রেশন হাত পা আরো হ্যাঁ, দেখা যায়। বাট আপনার সাথে খুব শান্তভাবে হুম, পডকাস্ট হচ্ছে এবং আপনার আলহামদুলিল্লাহ অনেক ভিউসও হয়। তো শুধুমাত্র অনেক ভিউস হওয়া হুম, আর আল্টিমেট অর্থে মার্কেটে ভ্যালু ক্রিয়েট হুম। করা, এই ২ টার মধ্যে আসলে আপনি কি পার্থক্য দেখেন? ভিউ হওয়া তো কোনো জটিল ব্যাপার না। ভিউ তো হইতেই পারে। এই সালমান খানের নতুন একটা গান আসছে ব্যাটল অফ গালওয়ানের। ভিউ অনেক। গানটা ভালো হয় নাই। ভিউ দিয়ে কি করব? ভিউ না। বিষয়টা হলো যে ইমপ্যাক্ট কতখানি রাখে। মানে আমি মনে করি যে কি বলে, কনটেন্ট ক্রিয়েটর হওয়া তো কঠিন কোনো কাজ না। ইনফ্লুয়েন্সার হওয়াটা কঠিন কাজ। অনেকে কিন্তু কনটেন্ট ক্রিয়েটর আর হ্যাঁ, ইনফ্লুয়েন্সার মধ্যে এটা পার্থক্যটা পার্থক্য বুঝে না। বোঝে না। ইনফ্লুয়েন্সার মানে হলো সে ইনফ্লুয়েন্স করে, মানুষ এবং প্রভাবিত হয় তার কথায়। ইনফ্লুয়েন্স ওয়ার্ডটা পজিটিভ ওয়ার্ড, এটা নেগেটিভ না। মানে আমাদের ওই যে চালাক, বুদ্ধিমান, হুম, চালাক শব্দটা একটু নেগেটিভ, তাই না? একটু খারাপভাবে একটু বোঝানো। অন্যরকম কিন্তু মনে হয়। বুদ্ধিমান এই জিনিসটা, ইনফ্লুয়েন্সার এই ওয়ার্ডটা স্বতন্ত্র একটা পজিটিভ ওয়ার্ড। এটা ডিপেন্ড করে যে আমরা এটাকে পজিটিভ করব না নেগেটিভ করব। নেগেটিভ করবে। তো আমি চাই যে ক্রিয়েটর হোক, ক্রিয়েটর তো হচ্ছেই। কিন্তু সবার চেষ্টা করা উচিত যে আমি যেন ইনফ্লুয়েন্সার হই। তাহলে সে কিছু একটা ইমপ্যাক্ট রাখবে। তার মাথার ভিতরে যখন থাকবে যে আমার উপরে লায়াবিলিটিস আছে। ধরেন আমাকে এখন ১৪ লাখ মানুষ একটা প্ল্যাটফর্মে ফলো করছে। আপনার কাছে এটা বড় নাম্বার হইতে পারে, বাইরের মানুষের কাছে আরো বড় নাম্বার হইতে পারে। আমার কাছে কিন্তু এটা নাম্বার না। আমার কাছে কিছু যায় আসে না। রেসপন্সিবিলিটি। হ্যাঁ, যে মানে ১৪ লক্ষ মানুষ আমাকে ফলো করে। আরে ভাই, আমাকে চিনে আরো বেশি মানুষ। আমি হুম, ১৪ লক্ষ দিয়ে করব কি? ১৪ লক্ষ আমাকে ফলো করে, কিন্তু ৩০ লাখ মানুষ আমাকে চিনে।
আপনি আমার ভিউ দেখলে বুঝতে পারবেন যে মানুষ আমাকে দেখে। এখন জিনিসটা হলো আমি ইমপ্যাক্ট ক্রিয়েট করি কিনা। ১৪ লক্ষ তো ফলো করে, কিন্তু আমাকে যদি লালন করতে হয়, মানুষ আমাকে যদি পছন্দ করে, মনে রাখতে হয়, তাহলে আমাকে ইমপ্যাক্টফুল জিনিস বানাইতে হবে। এটা আপনি যেকোনো জনরাতে বানান। আপনি চিত্রকর্মই করছেন, বা আপনি স্কাল্পচার বানাচ্ছেন, বা আপনি নাচ করছেন, গান করছেন, তেলাওয়াত করছেন, সেটা যেন ইনফ্লুয়েন্সিয়াল হয়। আপনার তেলাওয়াত শুনে যেন মনে হয় যে আমি একদিন করব। আপনার নাচ দেখে যেন মনে হয় যে বাবারে! এরকম একটা যদি নাচ নাই নাচলাম জীবনে, তাহলে জীবনের আর কি করলাম? বা আপনার গান গাওয়া শুনে যেন মনে হয় যে এটা কেমনে সম্ভব? মানে এরকম করে করলো। ঠিক আছে, আমার তার মতো কণ্ঠ নাই, কিন্তু আমি তার মতো করে তো করতে পারবো। চেষ্টা করে দেখি, ওটা তো আলাদাই একটা এসেন্স তৈরি করবে, বা আলাদা একটা ক্রিয়েশন তৈরি হবে, তাই না? হুম। ফারহান আক্তারও তো গান করে। আপনার মতে যে ফারহান আক্তারের গলা তো ভাই গান করার মতো না। আরে ভাই, গান করার মতো কেন হবে না? রক অন গানটা শুনেন, কি দারুণ করেছে। ফারহান আক্তারের জায়গায় যদি অন্য কেউ রক অন করতো, তাহলে কি একদম রক অন মারাত্মক। ভালো হইতো? ভালো হতো না। বা কি বলে, জিন্দেগি না মিলেগি দোবারা, তো দুবার। তার একটা ইয়া আছে, কবিতা আবৃত্তি আছে। এটা যদি ফারহান আক্তারের জায়গায় অন্য কেউ করতো, তাহলে হতো? যদি ওইরকমই হইতো, গুলজার গান লিখে গুলজারই গান করতো, হুম। গুলজারই মিউজিক দিত। কিন্তু তা হয়েছে? তা তো হয় নাই। বা কি বলে, লালন গান লিখেছে, লালন গান করেছে, তাহলে লালনের গান করা দিয়ে শেষ হয়ে যেত। আমরা আর লালন গীতি তৈরি একদম। করতাম না, লালনের গানও করতাম না। আমরা আলাদা একটা জনরা, আমরা আমাদের মতো চেষ্টা করে আর একটা জায়গা তৈরি করেছি। এইটা বোঝে না। ওই পার্সপেক্টিভটা আমি আসলে প্রশ্নটা কেন করলাম? কারণ কি আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ড হুম, এন্ডোর্সমেন্ট এর মধ্যে হুম, দেখা যায় এবং আপনি শুরুতেই বললেন যে, "আমি আমার চেহারাকেও ভাড়া দিতেছি।" হুম, সো এই যে তার মানে ভাড়া তো আপনি তখনই দিতে পারেন যখন আপনার কাছে ব্র্যান্ড আসে। হুম, অনেক কনটেন্ট ক্রিয়েটর, অনেক হুম, ইনফ্লুয়েন্সার এর কাছে কিন্তু ব্র্যান্ড আসে না। হুম, হুম, বাট আপনার কাছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রচুর পরিমাণে আসে। হুম, এই যে আসে ব্র্যান্ড হুম, এন্ডোর্সমেন্ট বা যারা চায় যে এটাকে একটা প্রফেশন হিসেবে নিবে, হুম, আমি প্রচুর ব্র্যান্ড ডিলিংস হুম, করব, স্পন্সরশিপ হুম, নিব। কি এমন কারণ? হুম। বা আপনি কি সব ব্র্যান্ডকে কল করে বলেন, "আমাকে কাজে দেন, আমাকে কাজে দেন।" না কি এমন করেন যে এত ব্র্যান্ড হচ্ছে এন্ডোর্সমেন্ট আপনার আসে? ইমপ্যাক্ট, আর কিছুই না। আমি যেভাবে বানাই, আমি চেষ্টা করি, হ্যাঁ, প্রথমত হলো যে আপনাকে দেখতে হবে যে আপনার সাথে অ্যালাইন করে কিনা। এই জিনিসটা অনেকে বোঝে না। এখনকার বাচ্চাগুলো এটা বোঝে না যে আ না বলার জন্য মানুষ টাকা পায়। হ্যাঁ বলার জন্য না। এক্সাক্টলি। যে ঐদিনও হচ্ছে ভাই আহমদ আমি, ভাইয়ের সাথে পডকাস্ট হচ্ছিল। হ্যাঁ, উনি এটাই বলল হ্যাঁ, যে আসলে আপনি হ্যাঁ বলে বেশি টাকা ইনকাম করতে না, পারবেন না। আপনি না বলে না বেশি বলে টাকা বেশি ইনকাম টাকা করতে ইনকাম পারবেন। করতে পারবে। তো না বলার জন্য দেখা যাচ্ছে আমার সাথে এটা অ্যালাইন করছে না। আমার দরকার নাই। বা আমি যদি এটা করি, তাহলে আমার অডিয়েন্স আমাকে ভালোভাবে নিবে না। এখন দেখেন, ২, ৫০, ৳১,০০,০০০, ৳১,৫০,০০০, ৳২,০০,০০০, ৳৩,০০,০০০, ৳৫,০০,০০০ জন্য হুম, আপনি ৩ বছর ধরে যে মানুষগুলোকে নিজের করেছেন, ৳৫,০০,০০০ জন্য এত বড় স্যাক্রিফাইস করবেন? ৳৫,০০,০০০ কিন্তু আমি অনেক টাকা বলছি হুম। আরকি। এত বড় স্যাক্রিফাইস করবেন যে আপনি ৩ বছর ধরে আপনি ধরেন ২,০০,০০০ র একটা পরিবার আপনি বানিয়েছেন। আপনি এত বড় স্যাক্রিফাইস করছেন, বা আপনি এরকম মনে করছেন যে ওরা তো ভুলে যাবে। কেন ভুলে যাবে? এত স্টুপিড, আপনি এত স্টুপিড, বা আপনার অডিয়েন্স এত স্টুপিড যে ভুলে যাবে? ভুলে যাবে। হ্যাঁ, আপনি এত স্টুপিড ভাবেন ওদেরকে? কিন্তু এই জিনিসগুলো বোঝে না। জরুরি হইল যে ইমপ্যাক্টটা ক্রিয়েট করা। যে ধরেন আপনি কত সহজভাবে এই জিনিসটাতে ইনফ্লুয়েন্সড হবেন। আমি একটা ইনভেস্টমেন্ট করছিলাম গোল্ড কিনে নের, হ্যাঁ? হুম, যে মানে 0.5 গ্রাম থেকে আপনি গোল্ড কিনতে পারবেন। তা আমি উনাদেরকে বলি যে আমি এভাবে বানাইতে চাই। বলে, "ভাইয়া ইটস ওকে, যেভাবে সুবিধা।" বানানো হলো। তো একটা পাঠাও রাইডার আমারে দিতে আসছে। কি বলে, একটা পার্সেল দিতে আসছে। তো আমি নিজেই নিতে গেছি। নিতে যেয়ে বলে, "ভাইয়া, কি বলে, আপনি একটা করছিলেন না?" তার আগ পর্যন্ত কিন্তু তার সাথে আমার কখনো দেখাও হয় নাই, কথাও হয় নাই, কিছুই না। আমি বললাম যে, "হ্যাঁ।" বলে, "ভাইয়া আমি না ইনভেস্ট করছি ৳৫০০ দিয়ে।" আমি বললাম, "খুবই ভালো কাজ করেছেন। দেখেন, আ আশা করছি যে ওইটার দাম বেড়ে আপনি একটা ভালো কিছু নিতে পারবেন।" হইল তো? এটা হলো ইমপ্যাক্ট। যে আমার ওই রাইডারটা অ্যাকচুয়ালি ৳৫০০ ইনভেস্ট করতে পারবে। আমার জরুরি ছিল ৳৫০০ য়। যে ৫,০০,০০০ পারবে সে করলে করুক, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু ৫০০ দিয়েই তো আমাকে শুরু করতে হবে। আমি যদি আগেই ৳৫,০০,০০০ মাথায় রাখি যে আমি ৳৫,০০,০০০ ই করাবো, বা গুলশান ভাবিজি হইলো আমার মূল টার্গেট, তাইলে তো হইল না। আমার টার্গেট হইল যে একদম প্রত্যন্ত মানুষের জায়গা, বা যার ক্রয় ক্ষমতার মধ্যে আছে। তো এন্ডোর্সমেন্ট গুলো ওইভাবে করা উচিত যেটা হচ্ছে মনে হবে যে ইমপ্যাক্ট পড়ছে। ধরেন আমি একটা মোবাইল ফোনের এন্ডোর্সমেন্ট করছি। কমেন্ট সেকশনে যদি মানুষ নাই লিখে প্রাইস কত, তার মানে কনটেন্ট আমি বানাই নাই। আরে অদ্ভুত ব্যাপার। আমি মানুষ একটা জিনিস বুঝলোই বানাচ্ছি, না আমি কি হ্যাঁ, করতে যাচ্ছি। মানুষ তো লিখবে না প্রাইস কত, প্রাইস কত। আপনি অ্যান্সার করবেন কি করবেন না, এটা আপনার উপরে। আমি যেরকম ইচ্ছা করে প্রাইস কোনোটাতে ডিসক্লোজ করি না। কারণ আমার কথা হলো প্রাইস কেন ডিসক্লোজ করব? আমি এখন প্রাইস বলে দিলাম,
তো 3 দিন পরে প্রাইস কমে গেল, বাড়তেও মানুষ পারে। এসে তখন আমাকে ধরবে যে হ্যাঁ, যে ভাই আপনি বলছেন 36,500 টাকা, এটা 32,500 টাকা, এটা কেমনে কি হইলো? দরকার নেই তো। ওরা জিজ্ঞেস করুক, আমার যদি সুযোগ থাকে আমি উত্তর করব, তাছাড়া উত্তর করব না। কিন্তু যখন জিজ্ঞেস করবে তার মানে আমি জিনিস ভালো বানাইছি, কারণ তার ইচ্ছা আছে জানার। এটা এখনকার আর কি। এই কমেন্ট বক্সে হুম যে আপনি কি কখনো এরকম হয়েছে কিনা যে খুব হেড কমেন্টের শিকার হয়েছেন, হুম বা হুম 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 এত ভালো কথা বলতেছেন, হুম সবগুলো যুক্তিসঙ্গত, হুম তবুও মানুষ কমেন্ট আসলে হুম আপনাকে খুব হুম। নেগেটিভ কথাবার্তা বলতেছে? আমার একটা জিনিসের সুবিধা কি, মানে এই যে আত্মবিশ্বাস, এই ব্যাপারটা আমি বিয়ে করার সময় কি বল বিয়ে করার সময় 5 মাস ধরে কোনো ভিডিও বানাই না, হুম, কিচ্ছু বানাই না। 5 মাস আমি কোনো কাজ করিনি, আমি কোনো এন্ডোর্সমেন্ট করি নাই, আমি আপনার জন্য কিছু বানাই নাই, আমি নিজের জন্য তো বানাই না, কিন্তু আমি নিজের জন্য বানাই নাই, আমি কিচ্ছু করি নাই। 5 মাসে আপনি দেখবেন আমার কিচ্ছু নাই। এই যে কিচ্ছু নাই, তো আমার ওয়াইফ, মানে ওই সময় ওয়াইফ না আর কি, So, তখন বলছে যে কি বলে, তুমি কিছু বানাচ্ছ না বা বানালা না, কি কারণে বানালা না? আমার কিন্তু তখন ফল হয়ে গেছে, ফল হয়ে আমি রাইজ হয়েছি। প্রথম দিকে কিন্তু আমি রাইজই ছিলাম, হুম। কিন্তু সুবিধা হলো আমি গ্রামার জানার কারণে কখন আমার মধ্যে বাবল ক্রিয়েট হয়নি, বা ক্লাউড ক্লিয়ার মানে আসে নাই, যে হ্যাঁ 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 মানে আমি তো এই, আমি তো ওই, হ্যান তেন এই জিনিসগুলো আসে নাই, কারণ আমি এই জায়গা চাইছি। তার আগে আমি রেডিওতে ঢুকতে যে ঘাস কাটছি 3 বছর, এটা তো আর মানুষ জানে না, তাই না? ওইখানে ওটাতে তো আমার স্ট্রাগল গেছে। তো আমি বললাম সমস্যা নাই, এখন বিয়ে করতে গিয়ে আমি খুব টেনশনে আছি, প্রেসারে আছি, আমি আগে বিয়েটা সামলাই সুন্দরভাবে। কারণ আমার পরিবার আবার একটু মন মতো চাই নিজেদের, আর আমরা আবার আমাদের একটু মন মতো মন চাই। মতো তো চাই। এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য আমি যদি 2টা ব্যালেন্স করতে যাই আমি পারবো না আসলে। আর আমার যদি ঘর পরিবারে সুখ শান্তি না থাকে, আমি এগুলা বানায় করব কি? আমার তো কোনো লাভ নাই। আমি এগুলা বানাই কিসের জন্য? যেন আমার ঘর পরিবারেও সুখ শান্তি থাকে, আমার অন্তর যেন শান্ত থাকে। তো বলল আচ্ছা ঠিক আছে। তা আমি ধরেন বানাই নাই। তা আমি ১ম এ তো রাইস দেখছি, দেখে ফল করছি, ফলটাকে রিকভার করেছি। করে ৫ মাস ধরে কিন্তু আমি আবার নাই। ৫ মাস পরে যখন আসলাম আমি বোধহয় ৩ টা কনটেন্ট দিলাম, ওই জায়গায় একদম পুরাটা রিকভার হয়ে গেল। মানুষের আইডিয়াই নাই যে আমি ৫ মাস ছিলামই না। হুম। কারণ মানুষ মনে করছে যে, আপনি গেলেন কবে? আপনি তো ছিলেনই।" ব্যাপারটা এরকম। তো এটা হচ্ছে ভাইয়া, এই রাইজ অ্যান্ড ফলে আপনার এই আত্মবিশ্বাসটা বিল্ড হয়, যে আপনি জানেন। ধরেন আমি আজকে থেকে যদি কিছু না বানাই, আমার কোনো প্রবলেম নেই। আমি ২ বছর পর আসবো, তো আপনার মনে হবে যে, "ভাই তো ছিল।" তো এরকম অনেক কনটেন্ট আছে যে কনটেন্টটা চলে নাই। পরে গিয়ে একা একাই চলেছে। এটা হয়েছে। কারণ কি? কনটেন্টের লংজিভিটি ছিল। ধরেন জুলাই আন্দোলনের আগে হুম। একটা কনটেন্ট ছিল যে, আমি কিচ্ছু বলি নাই এখানে। এটা এখানে কোনো রিলিজিয়াস পার্সপেক্টিভ ও না। আমি একটা ইতিহাস বলছি। দুর্গাপূজার ইতিহাস। কিচ্ছু নাই। থাম্বনেইলেও এটা দেওয়া আছে। আহামরি কোনো স্ক্যাম নাই, কোনো মার্কেটিং গিমিক নাই, কিচ্ছু নাই। ক্লিকবেট আমি নেই। শুধু কিচ্ছু নাই। আমি শুধু ইতিহাসটা বলছি যে, সিরাজউদ্দৌলার পতনের পর কিভাবে দুর্গাপূজাটা আর কি আসলো। আমি জাস্ট ইতিহাস বলছি যেটা রেকর্ড আছে। আমি আপনাকে বানোয়াটভাবে কিছু বলছি না। কোনো প্রোপাগান্ডা ছড়াচ্ছি না, বা কোনো কি বলবো উগ্রতাও দেখাচ্ছি না, কিচ্ছু না। আমি জাস্ট ইতিহাসটা বলছি। ওখানে মানুষজন প্রচুর হেট কমেন্ট করে। চলে নাই। প্রথমত ভিডিও চলছে না। এখন ধরেন আ মানুষ ভিডিও দেখেছে মাত্র ১,০০,০০০। ১,০০০ কমেন্ট হয়ে গেছে। মানে বুঝছেন? সব নেগেটিভ। হয় ভালো না হলে খারাপ হইছে আপনার। আপনি শেষ নাহলে শুরু। ২ টার যেকোনো একটা। কারণ ১,০০,০০০ এ ১,০০০ কমেন্ট কোনদিন আসে না। এটা হচ্ছে আপনি তো কিছু একটা করছেন। তাছাড়া তো হয় নাই। হয় ভালো কিছু করছেন নাহলে খারাপ কিছু করছেন। তো এর ভিতরে মনে করেন হেড কমেন্ট চলতেছে। কনটেন্টটা আমি চিন্তা করলাম যাক, কনটেন্টটা চলে নাই। সমস্যা নাই। চললে বোধহয় আরো খারাপ হইতো। কারণ হচ্ছে মানুষজনের বোধহয় আরো খারাপ লাগতো জিনিসটা। কিন্তু আমি তো কারো রিলিজিয়ন এ আঘাত করি নাই। আমি তো ইতিহাস থেকেই জিনিসটা বলছি যে এভাবে জিনিসটা আসলো। আমি এমনও না যে সিদ্ধান্ত জানাইছি, সিদ্ধান্ত জানতে বা চেয়েছি। মেম্বার বক্তব্য আমি বলছি। নরমালি বলেছি। এবং এটা জুলাই আন্দোলনের আগে ছিল। হইলো। এবার জুলাই আন্দোলন শেষ হয়ে গেল নরমালি। হঠাৎ করে দেখি যে কিরে কি জানি চলতেছে। মানে থাকে না যে একটা কনটেন্ট চললে আপনার একটা ফলোয়ারের একটা গেইন আসে। আবার পেজে নোটিফিকেশন আসে, হ্যাঁ, সব এই বোঝা যায়। জিনিসগুলা। তো কি হইলো হঠাৎ করে দেখি এই ১.৫ লাখে থেমে যাওয়া, এই জিনিসটা হঠাৎ করে ১.৫ মিলিয়নে গেছে। আমি বললাম মানে হলো কি? তো আমি আবার যে আমাকে ম্যানেজ করে ওকে ফোন দিয়ে বললাম, "ঘটনা কি এটা?" বলে, "চলছে।" পরে আমি বলছি, "কেন?" বলছে, "জুলাই আন্দোলন শেষ না, ক্ষমতার পালাবদল হয়ে গেছে।" এই হেট কমেন্ট এখন গুড কমেন্টে পরিণত হয়ে গেল। অর্থাৎ কি হইল? আমি কিচ্ছুই প্রমোট করি নাই। আমি কোনো প্রোপাগান্ডাও ছড়াই নাই। আমি কিচ্ছু করি নাই। আমি একটা ইতিহাস ব্যক্ত করেছি। এখান থেকে ১ম হাফে সবাই নিয়ে নিল নিজের উপরে, যে আপনি আমাদেরকে ছোট করছেন। আমি ছোট করি নাই। মানে অন্য হুম। রিলিজিয়নকে করি নাই। যখন
ক্ষমতার পালাবদল হইল, তখন সবাই আবার একটু মাথা চাড়া দিল, যারা যারা ছিল। আবার দেশের মতো করে যখন গতিতে আসলো, যখন সবাই ভাবলো যে এবার আমরা আর কি মানে ভয় পাবো না, আমাদের আর ভয় পাওয়ার জায়গা নেই, তখনই ওই জিনিস আবার কি হলো, পজিটিভে চলে আসলো। এবার ওরাই ওর ভিতরে মারামারি লাগাই দিল। এখন এই যে ধরেন নেগেটিভিটিটা যখন আসে, হুম। শুরুতে বলেন আপনি খুব ইনার পিছে বিশ্বাস হুম, করেন, হুম। এই নেগেটিভিটিটা কি আপনার ভিতরে কোনো প্রভাব ফেলে, নাকি এটাকে জাস্ট আপনি একটা কমেন্ট বক্সের কিছু কমেন্ট হিসাবে দেখেন? না, এটা প্রভাব ফেলে। কেমন? আমার কাছে এটা খুব পার্সোনাল লাগে। এটা আমার কাছেও একটা সময় হুম। খুব পার্সোনাল লাগতো। না, আমার কাছে এখনো লাগে। পার্সোনাল লাগার মূল কারণ হলো যে আমি কিন্তু জানি মোটিভটা কি। আমি শুধু আপনাকে দেখেন হিস্ট্রি সম্পর্কে অবগত করেছি। এরকম হিস্ট্রি আমার কাছে অনেক আছে। যে পুরুষ মানুষের পুঁটলির মতো ভুঁড়ি হয় কেন? মানে হুম, বাঙালির একটা হুম, পুঁটলির মতো ভুঁড়ি হয় কেন? আপনার ওটা খুব পছন্দ, আয় হায়! আপনার এটা পছন্দ হচ্ছে না। আপনার আলেকজান্ডারের গল্প খুব পছন্দ, কিন্তু আপনার এটা পছন্দ হচ্ছে না। আপনার ধরেন মুসা আলাইহিস সালামের গল্প খুব পছন্দ, তবে এটা পছন্দ হচ্ছে না। মানে ব্যাপারটা একটু কেমন না? অর্থাৎ আপনি অ্যাকচুয়ালি শুনতে চাচ্ছেন যেটা, আমি সেটা এবার বলি নাই। ওইজন্য আপনার পছন্দ হচ্ছে না। কিন্তু আমি তো জানি যে আমি কোন পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে বলেছি। আমি হচ্ছে অ্যা এই অংশ থেকে এটা ভেবে বলেছি। ওই অংশ থেকে ভেবে বলিনি। তো আপনি যখন ওখানে এসে নেগেটিভ কমেন্ট করেন, তখন আমি তো আর আপনাকে বুঝাইতে পারি না বারবার ধরে, ধরে সবাইকে যে, "ভাই আমার আসলে নিয়ত এটা ছিল না। আমার নিয়ত অন্যরকম ছিল।" এই যে কষ্টটা পাওয়ার কারণ হইলো এই যে আমি সবাইকে ধরে বুঝাইতে পারি না এটা। আমার সুযোগ থাকলে আমি বোধহয় বুঝাইতাম। একটা সময় আসলে এটা আমি পার্সোনালি টেকেন করতাম। হুম, ধরেন আমি আপনাকে একটা সাজেশন দিলাম, হুম। আপনি ব্যবসা করলে করবেন, না করলে না না করবেন। করলে নাই। আপনি কমেন্ট করা শুরু করলেন। হ্যাঁ, নিজের ধান্দা বাড়াইতে ব্যবসা শিখানো শুরু হ্যাঁ, করছেন। ব্যবসার কথা বললে মানুষের টাকা মাইরা নিবেন। সবাই যদি ব্যবসা করে তাহলে চাকরি হুম, করবে কে? তো আমি একটা সাজেশন দিলাম। হুম, ওই সাজেশন আবার সে তার মতো পার্সোনালি হুম, নিয়ে নিল। তারপর আবার সে যে কমেন্ট করলো, হুম, ওইটা আবার আমি পার্সোনালি হুম, নিয়ে নিলাম। তা আমার কাছে তখন মনে হয় আসলে মেন্টাল ডিস্ট্রাকশন হয়। হুম, শুরুর দিকে এরকম হইতো। তারপর আমি নিজেকে যে বুঝতে দিলাম হুম, যে এই ব্যক্তি আমাকে পার্সোনালি হুম। চিনে না। আমি কি মোটিভে বলছি সেটা সে জানে না। জানে না। আর আজকে যদি আমি বিপদে পড়ি, হুম, তাহলে সে আমাকে এসে কিছু টাকা-পয়সা দিয়াও হুম, যাবে না। আমার ফ্যামিলি লায়াবিলিটিস সে নিবে না। না। সে হয়তোবা নিজের কোনো স্বার্থ হাসিলে বা নিজে এই কমেন্টটা করলে খুব গুড ফিল করবে যে, হুম, "না, আমি বিশাল বড় একটা হুম, কাজ হুম, করছি। তার হুম, কমেন্ট বক্সে কমেন্ট করে আসছি। হুম, সে তো আমার কিছু বলতে পারল না।" বিভিন্ন কারণে হুম, তো হয়তোবা হইতে পারে। তখন আসলে ওই জিনিসটা যখন আমি আসলে এবং এটা হুম, আবার প্র্যাকটিস করতে হইছে। ১ টা ২ টা ৩ টা নেগেটিভ কমেন্টের হুম, পর আমার এটা হয়ে যায় নাই। হুম, 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 শত, শত নেগেটিভ কমেন্ট আমার প্র্যাকটিসের মাধ্যমে মনে হইছে যে, না, এখন আমি স্টেবল। হুম, এবং আমি তখন থেকে বুঝে নিছি এটা জনরাটা এরকম। হুম, আমাকে এটা মাইনেই নিয়ে আসতে হবে। হুম, যেমন ধরেন বিভিন্ন জায়গায় বিজনেস করতে গেলে হুম, 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 চাঁদা হুম, দিতে হুম, হয়। হুম, আমি ভেবে নিছি এটাই কনটেন্ট বানাইতে গেলে হুম, এ ধরনের বিষয় আসবেই। এটা মেনেই হুম। আমাকে আগায় যেতে হবে। মানে আপনারটা কষ্ট পাওয়ার কারণ হলো আপনার জনরাটা আলাদা। আমাদের যে কষ্ট পাওয়াটা, আমরা যে কষ্ট পাই না এটা জাস্টিফাইড না। এটা কষ্ট পাওয়া উচিত। হুম, কারণ আপনি একটা বিজনেসের জন্য এই জিনিসটা বলছেন। এবং আপনি যেগুলা, যেগুলা পয়েন্ট বললেন এগুলো কষ্ট পাওয়া কিন্তু একদম ঠিক আছে। হুম। মানে ভাই তাই তো যে আমি ভালো ভেবে বলছি, তুমি আমাকে ভুল বুঝছো, তুমি উল্টাপাল্টা কথা বলছো। করলে করো, না করলে নাই। বিনা কারণে লেগ পুল করার তো কোনো দরকার নাই। আপনারটা জাস্টিফাইড। কিন্তু দেখেন, আপনি তো আপনার জনরাটা হলো বিজনেস রিলেটেড। আপনি কাউকে চান যে মানুষ বিজনেস করুক, সেখান থেকে আরো ২০০-৫০০ মানুষের কর্মসংস্থান কর্মসংস্থান হোক। হোক, দেশে সে ট্যাক্স দিক, দেশের উন্নতি হোক, সে জাকাত দিক ধনী হুম। হয়ে। তাইলে কি বলে আমাদের যারা অসহায় দুস্থ আছে তারা একটা গ্রো করুক। সামঞ্জস্যতাপূর্ণ হলো। সবকিছু একটা সুন্দর কোয়ালিটিতে আসলো। আমার ক্ষেত্রে তো আমি এগুলা কিছু করছি না। আমি বানাচ্ছি আপনার জন্য। তা আপনি গাল দিলে আমার এটা হিট করবে। এবং আমি চাই যে যারাই এই কনটেন্ট ক্রিয়েশন এ আছে যদি গালিগালাজ করে এটা হিট করা উচিত। তাইলে আপনি উন্নতি করতে পারবেন। আদারওয়াইজ হবে না। আপনি যদি আপনার জন্য জিনিস বানান, তাইলে এক্সপেকটেশন রাখতে পারেন না যে অডিয়েন্স আপনার লয়াল হবে। বা অডিয়েন্স আপনি বলবেন, অডিয়েন্স আসবে, অডিয়েন্স আপনাকে ভালোবাসবে, পছন্দ করবে, আপনার জন্য দুআ করবে, আপনি এগুলা এক্সপেকটেশন রাখতে পারেন না। কিন্তু এটা যদি থাকে তাহলে মানুষ অনেক সিনসিয়ার থাকে এবং ভালো শিল্প বানাইতে পারবে। আমি জানি না আপনার এক্সাক্টলি এই মুহূর্তে মনে আছে হুম। কিনা। বাট আপনার একটা ভিডিওতে সর্বোচ্চ ভিউজ কত ছিল? একটা পার্টিকুলার ভিডিওতে? আমার তো মনে নাই। কত কি চলে না চলে। তবে আমার বোধহয় কয়েকটা আছে ১০ মিলিয়ন করে বোধহয় আছে। আর কারণ একটু বাকি একটু আগে আপনি বলতেছিলেন যে আপনি রমজানে কনটেন্ট হ্যাঁ, বানাবেন হ্যাঁ, এবং এখানে আপনার একটা টার্গেট সেট হ্যাঁ, করা আছে এবং আপনি ওই জায়গাটাতে খুব কনফিডেন্ট সহকারে করতেছেন এবং হুম, প্রচুর ভিউজ। হুম, আলহামদুলিল্লাহ, আপনার এই ব্যাপারটা নিয়ে আসলে কোনো কিছু বলার নাই। বাট
আপনি কি যেহেতু জিনিসটা স্ট্র্যাটেজিক্যাল, আমি স্ট্র্যাটেজিক্যাল কোয়েশ্চেনই আপনাকে করব। আপনি কি আরো আগামী ১০-১৫ বছর হুম। এই ইন্ডাস্ট্রিটাকে মানে সাস্টেইন করার বা গ্রো করার মতো চিন্তাভাবনা নিয়ে আসছেন যে আমি আরো আগামী ১০ বছর এই ইন্ডাস্ট্রিটার মধ্যে থাকবো, হুম, আরো হুম, হুম, গ্রোথ আমার এনশিওর করব? হুম। এটার কারণ হলো কি, যত সময় যাবে, হ্যাঁ? আ বাংলাদেশের সবকিছুই মানে আরকি ফ্র্যাজাইল। আপনি যত ক্রিয়েটরকে জিজ্ঞেস করবেন না কেন বলে, "না ভাইয়া এটা কখন যে ধসে পড়ে, হ্যান হয়, ত্যান হয়" ব্যাপারটা এরকম। হুম। কিন্তু জিনিসটা হলো যে ওই যে বললাম যে আপনি যখন নিজে অর্গানাইজেশন, আপনি যখন নিজে আর্টিস্ট, আপনার সেল করার অনেক জায়গা আছে। আর এই সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো আছে, এই সোশ্যাল মিডিয়াতে আপনি যদি কনসিস্টেন্সি রাখেন, আপনি যখন একটা সময় প্রমিনেন্ট হয়ে যাবেন, কম্পিটিশন থেকে আপনি অলরেডি বের হয়ে গেছেন। আপনি কিন্তু আর কম্পিট করেন না। আমি কিন্তু একটা সময় কম্পিট করেছি। আমার অন্যজনকে দেখে মনে হয়েছে, হ্যাঁ, ওর ওটা চলছে, আমার এটা চলছে না কেন? কারণ আমি তো মানুষ দিন শেষে গিয়ে। আমার ভিতরে লোভ, লালসা, ক্ষোভ, হিংসা, ঈর্ষা আসবেই। তো আল্টিমেটলি এসেছে। স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু সময়ের সাথে, সাথে গ্রো করার সাথে, সাথে আমার ভিতর থেকে এই জিনিসগুলো চলেও গেছে। তো একটা সময় আমি ওটাতে কম্পিট করেছি যে, হ্যাঁ, ওর ওটা চলছে, আমার এটা চলছে না কেন? বা কি হইলো? ওটা তো খুব হাই এফোর্ট কনটেন্টও না, লো এফোর্ট কনটেন্ট। তো ওইটা চলে, এটা চলে না কেন? আল্লাহ আমি এত আ সততার সাথে বানাইলাম, এটা কেন তুমি আগাইলা না? বা মানুষ কেন পছন্দ করলো না? বা মানুষের কাছ পর্যন্ত কেন পৌঁছালো না? এই জিনিসগুলো একটা সময় হয়েছে। এখন এসে কিন্তু আমি কম্পিট করি না। এখন এসে আমি চেষ্টা করি ইন্সপায়ার করার। আমি এখন এসে চেষ্টা করি, আমি চাই যে নতুন কেউ আমার মতো হতে চাক হতে চাক। এবং আমাকে এটা সবসময় তাকে দিতে থাকতে হবে। আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমার শিল্পের মধ্যে তাকে এটা দিতে থাকতে হবে। যেন কোনো একটা মা দেখে বলে যে, "শোনো, তুমি ভিডিও বানাইতে চাও, এই ছেলেটার মতো করে বানায়ো।" বা এক্সাক্টলি। হ্যাঁ, বা তুমি হচ্ছে একটা সেলিব্রিটি হইতে চাও, এই ছেলেটার মতো নিজের জীবনটাকে ক্যারি করো। আমি যার সাথে প্রেম করেছি তাকেই বিয়ে করেছি। শুনতে সহজ মনে হইলেও কইরা দেখেন হেব্বি কঠিন। নেম, ফেম, মানি এই হুম, জিনিসগুলো আসার পরে মানুষের ভেতরে অনেক রকমের পরিবর্তন পরিবর্তন আসে, আসে। অহংকার আসে। আপনি থাকেন না সাস্টেইন করেন, দেখেন কেমন লাগে। আপনি সবসময় স্বীকার করেন তার কৃতজ্ঞতাটা, দেখেন কেমন লাগে যে আমার কাছে কিছু ছিল না। আ এখন আমরা একটু ওয়েল টু ডু। তুমি তখন ছিলা, এখনো আছো। তুমি এখনো সাপোর্ট দাও। তখনও দিতা, এখনো দাও। বাট এখন আমার বিনিময়ে কাছে তুমি অনেক কিছু অপশন চাও না। আছে। হ্যাঁ, আমি যাইতে আমি পারতাম। চাইলে এটা করতে পারি, ওটা করতে পারি, হ্যান করতে পারি। কিন্তু আমি কিছুই করি না। আমি নাকি ওই মানুষটাকেই ভালোবাসি। ওই মানুষটার জন্যই কিছু করার চেষ্টা করি। করে দেখো কেমন লাগে। কিন্তু এই ইন্সপায়ার্ড করার ব্যাপারটা আসছে কেমনে? ওই কম্পিটিশন থেকেই। ১ম এ কম্পিট করা হয়েছে। সময়ের সাথে, সাথে বুঝেছি। সময়ের সাথে, সাথে হেরেছি। আমার আগে অনেক মানুষ ছিল যাদেরকে আমি ক্রস করে এসেছি। আমার পরেও অনেক মানুষ এসেছে যারা আমাকে ক্রস করে গেছে। তাই না? স্বাভাবিক। এটা খুবই স্বাভাবিক। আপনাকে এটা মেনে নিতে হবে। কিন্তু সাস্টেইন এর যে ব্যাপারটা থাকে, এটা হলো আপনার যদি নিজের উপরে ভরসা থাকে, তাহলে আপনি সাস্টেইন করবেন। কারণ আপনি জানেন যে আমি সবসময় গ্রো করব। গ্রো করব বলতে ধরেন একটা সময় আ পার্শ্ববর্তী দেশের কেন উদাহরণ দিই, আমাদের কাছে খুব ইজি অ্যাক্সেস তাই। সালমান খান, শাহরুখ খানরা নাভির উপরে প্যান্ট পরতো। হুম, এখন পরে, এখন তো পরে না। এখন তো নাভির নিচেই নিচে পড়ে না? একটা সময় কি বলে হিরোরা বডি বানাইতো না। এখন বানায়। বাট এটা বানানোটা বেজ হয়ে গেছে বা বাধ্যবাধকতা হয়ে গেছে। তো সময়ের সাথে, সাথে যদি আপনি আপডেটেড থাকেন, কারণ মিডিয়া ব্যাকডেটেড এর জায়গা না। না। আপনি চাইলেই এখন যে কাল্ট ক্লাসিক বানাইতে পারবেন না। কাল্ট ক্লাসিকের সময়ের প্রয়োজন পড়ে। আন্দাজ আপনা আপনা সালমান খান আর আমির খানের একটা চলচ্চিত্র ছিল যে চলচ্চিত্রটা ফ্লপ হয়ে গেছিল বাজেভাবে। এখন এসে সেটা আবার কিন্তু খুবই হিট একটা চলচ্চিত্র এবং একটা কাল্ট ক্লাসিক বলা হয়। তাহলে কাল্ট ক্লাসিক অ্যাকচুয়ালি কি চাই? একটা ভালো আর্ট ফর্ম চাই, সাথে লংজিভিটি চাই। ২ টা যদি একসাথে মিলে তখন ওই শিল্পটা একটা গুড উইল ওয়ালা শিল্প হয়। তা আপনাকে ঐরকমই শিল্প বানাইতে থাকতে হবে যেটা লংজিভিটি থাকবে, যেটা একটা পার্সোনালিটি বহন করবে এবং একটা গুড উইল সময়ের সাথে, সাথে সে গেইন করবে। আমি কিছুক্ষণ আগে একটা আপুর সাথে ভিডিও কলে কথা বললাম। সে আমার একটা কনটেন্টের কথা বলছে কি রিজিক। হুম, যে ভাইয়া আমি এটা দেখার পরে ভাবছিলাম আমি আপনার কাছ থেকে আরো কিছু পাবো। কিন্তু কই ওইটা? অর্থাৎ দেখেন তার প্যারামিটার ওইটাতে চলে গেছে। রিজিক ১ কোটি মানুষ এখন পর্যন্ত বোধহয় দেখছে। হইল তো? হ্যাঁ। আ আমার একটা ছিল হুবল। মানে আমরা যে কথায়, কথায় বাল কথাটা বলি এটা হুম। উচ্চারণ করাটা উচিত না। কেন উচিত না? আমরা মনের অজান্তেই জিনিসটাকে ডাকি। যেরকম করে হায় আল্লাহ এরকম করে যেরকম করে বলে উঠি, ইনশাল্লাহ যেরকম করে বলে উঠি, আল্লাহ ভরসা যেরকম করে বলে উঠি, এরকম করে বালটাও আমরা এভাবেই বলে উঠি। আমরা জানি না। কিন্তু সময়ের সাথে, সাথে এই জিনিসটা আপনার ভেতরে ঢুকানো হইছে। এটা ছিল। এটা বোধহয় ৮৬-৮৭ লাখ মানুষ বোধহয় দেখছে। আমি জানি না শেষ কত আছে। তো এই জিনিসগুলো হলো কি, এই জিনিসগুলো আমি না থাকলেও থাকবে এবং এই জিনিস আপনি আমার থেকে ভালো বানাইতে পারবেন না। এটা সম্ভব না। কারণ আমি আর বানাইতে পারব না। তো যে
জিনিসটাকে তৈরি করেছে, সে যদি বলে আমি আর বানাইতে পারবো না, তাহলে আপনি কেমনে বলেন আপনি এটা বানাইতে পারবেন? তো আপনি বললেন না পুরাতন কন্টেন্ট দেখলেন, তুমি আমার সম্পত্তি না সম্পদ আছে, ভালোবাসা রং বদলাই আছে, হ্যান আছে। আমার কাছে এত ভালো প্রোডাকশন আছে, এখন টিম আছে। আপনি বলছেন যে ভাই বানান না রাখবার হবে না। আমার একটা সিরিজ আছে, আমি মানুষ দেখেছি, কিচ্ছু নাই, শুধু ডাব করা আছে। তো ওই জিনিস আমি আর বানাইতে পারবো না, আমি চাইলেও ওইভাবে বলতে পারবো না। বা শহীদ ওসমান হাদির উপরে আমার একটা ইয়া ছিল, আমি আগেও একবার বানাইছিলাম, কিন্তু ওটা আবার উনি চলে যাওয়ার পরে উনার ছবির উপরে আমি আবার বানাইছি, বলবীর বল উন্নতম মশির। আমি চাইলে আর ওইভাবে বলতে পারবো না, কারণ ওই সময়টাতে আমার রক্ত আসলে গরম ছিল। আমি ওই সময়টাতে যেটা বলেছি অন্তর থেকে বলেছি। সলিড ইমোশন ছিল ওই হ্যাঁ, কন্টেন্টের এই পেছনে। প্রত্যেকটা জিনিসের পেছনে ওই জিনিসটা থাকে। তো এইটা আর কি, যদি যারা নতুন ক্রিয়েটর আছে এরা যদি একটু মানে সৎ থেকে বানায়, তাহলে এই জিনিসগুলো খুব ভালো বিষয় নিয়ে আসবে আমি মনে করি। কারণ এটা তো একটা বড় ইনফ্লুয়েন্সিয়াল জায়গা না, যে আপনি অবদান রাখার সুযোগ কিন্তু সবাই পায় না একটা সমাজে, একটা দেশে, মানুষের জীবনে। আপনাকে যেহেতু আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছে, এই সুযোগটা যদি সদ্ব্যবহার করা হয় তবে আপনি অমরত্ব পাবেন। এক্সাক্টলি আমি ওই বিষয়টা আপনাকে এরপরে প্রশ্নটা করতাম হুম, যে আপনি যেহেতু ইন্সপিরেশনের জায়গাটাকে এখন নিজে চিন্তা করেন, যেমন আমার কাছে যখন অনেক কমেন্ট আসে যে ভাই আমি আপনার মতো বিজনেসম্যান হইতে চাই, হুম, মানে আমি আপনার মতো বিজনেস হুম, করতে চাই, মানুষ এখন ওই মেসেজটা আমিও পাই হুম, যে হুম, এখন মানুষ তাহলে হচ্ছে আমাকে ইন্সপিরেশন হিসেবে নিছে, হুম, সে আমাকে কম্পিটিটর হিসেবে নেয় না, নাই, সে এখন ভাবতেছে ওনার মতো হইতে চাই। হুম, তো এই সময় না অনেক রেসপন্সিবিলিটি চলে হুম, আসে, অনেক দায়িত্ব চলে আসে, মনে হয় যে চাইলেও অনেক কথা বলতে পারি না, হুম, হুম, যে মনে হচ্ছে যে এই জিনিসটা একদম বলে সোশ্যাল মিডিয়া আছে, এত মানুষ হুম, দেখে ভিডিও, হুম, যা ইচ্ছা বলে দিই, তার হুম, একদম ধুয়ে শেষ হুম, করে দিই। হুম, কিন্তু চাইলে ওটা বলা যায় না, হুম, যে আমার কথায় যদি সে ইনফ্লুয়েন্স এই কাজটা করে ফেলে, হুম, ওটার রেসপন্সিবিলিটিটা আমার। তো ওই জায়গা থেকে যে ইন্সপিরেশনের জিনিস জায়গাটা, হুম, যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর হইতে চায় হুম। বা আপনার মতো অবস্থানে যাইতে চায়, তাদের জন্য আপনি আসলে কি সাজেশন বা কি গাইডলাইন্সটা দিবেন? বি জেনুইন, বি অনেস্ট। আমি শিখাইতে পারবো না, কারণ আমি শিখাইলে নষ্ট হয়ে যাবে শিল্প। আপনি তো শিল্প আপনার মতো করে বানাবেন, আপনি জানবেন সবই। মানে ধরেন কি হয় যে সি- সিনেমার লাইনের আপনি মানুষ কিনা। আমি একটা কন্টেন্ট দেখলাম কিছুদিন আগে, কেএসআই আছে, আমির খান আছে, আর আমির খানের প্রোডাকশন মানে প্রডিউস করা একটা নতুন সিনেমা আসছে, বীর দাসের ডাইরেক্ট করা, সম্ভবত ৩ জন মিলে। কন্টেন্টটা হইলো যে ৫ জন মানুষ দাঁড়ায় আছে, এর ভিতর থেকে কে অ্যাকচুয়ালি মানে ফিল্মি ব্যাকগ্রাউন্ডের হিউম্যান বিং বা ক্যারেক্টার, এটা বের করা। তো এটা আসলে কিভাবে বের করবেন আপনি? মানে নরমালি বলছি হুম, যে বিজনেসের আপনার কিছু বিজনেস ল্যাঙ্গুয়েজ আছে। হুম, এরকমই কনটেন্ট ক্রিয়েশনের কিছু কনটেন্ট ল্যাঙ্গুয়েজ আছে। হুম, সিনেমার এরকমই কিছু সিনেমা ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, তাই না? তো ধরেন যারা চলচ্চিত্র করে বা চলচ্চিত্রতে আসার ইচ্ছা, কোনো একটা অ্যাক্টর হোক, অ্যাক্ট্রেস হোক, সে ধরেন ডলি ইন, ডলি আউট এগুলাই বুঝে না। ডলি রাইট, ডলি লেফট। ডলি কিছু না, ডলি একটা জাস্ট মেশিন যেটার উপরে ক্যামেরা বসায়, যে আস্তে, আস্তে গেল, হুম, এই যে সামনে গেল, পিছে গেল, এই জিনিসটা। এটা বোঝে না। জিভ চেনে না। জিভ হইল যে একটা পেছনে একটা বড় ওজন দেওয়া থাকে, সামনে ক্যামেরা লাগানো থাকে। ক্যামেরাটা যে উপর থেকে নিচে নামে, নিচ থেকে উপরে, যেটাকে বলা হয় জিভ। এগুলো কিন্তু বেসিক। হুম, এই বেসিকগুলো জানে না। তো একটা ক্রিয়েটর যখন মানে কাজ করছে, প্রথমত হলো তাকে গ্রামারগুলো সব জানতে হবে, শিখতে হবে। আর্ট, আর্টের ব্যাপারে জানতে হবে। আমরা কি শিখতে চাই? আমরা শিখতে চাই হুক। হুম। তাই কিভাবে না? হ্যাঁ, কিভাবে যে লাভটা ৩ দিলে মানুষ সেকেন্ডে, হুক হয়ে যাবে। হ্যাঁ, যে ৩ সেকেন্ডে আমাকে দেখলেই তো ভিউ কাউন্ট হয়ে গেল। ভাই ৩ সেকেন্ডে তোকে মনে রাখার লায়াবিলিটিস কেউ নেয় নাই। তোর কাজ হইল যে আমাকে মনে রাখো, প্লিজ। তাই না? বা হুম, দয়া করো আমাকে মনে রেখে। তুই হইলি ভিক্ষাবৃত্তি করছিস। মানে আমি কিন্তু ভিক্ষুক। আমি যদি মনে করি যে না, আমি অনেক বড় হেড, আমি এরকম কিন্তু না। আমার প্রভু কে? এই জনগণ। আমার আ বা যদি বলি আমার গুরু কে? এই জনগণ। আমার অডিয়েন্স হইল আমার মাথা নত করার জায়গা, তাই না? আমি যদি মনে করি না আমার অডিয়েন্স এসে আমার সামনে এরকম করবে, এটা না। আমাকে যে আমার অডিয়েন্সের সামনে এরকম করতে হবে, হাত জোড় করতে হবে বা হাত পাততে এক্সাক্টলি। হবে। এই জিনিসটা ও যখন গ্রামার শিখে যাবে একটা ক্রিয়েটর, তখন এবার ও নিজের জনরাটা আবিষ্কার করতে পারবে। আমি তো তাকে শিখাইতে পারবো না যে কেমনে তুমি তোমার শিল্প বানাবা। তুমি ১ম এ পড়াশোনা করবা, করে তোমার কাছে ফাউন্ডেশনটা ক্রিয়েট হবে। এবার তুমি তোমার শিল্প বানাবা ওদের জন্য। কিন্তু ২ টা জিনিসেরই প্রয়োজন। জেনুইনিটি আর অনেস্টি। মানে তোমার নিজের সাথে জেনুইন হইতে হবে এবং অডিয়েন্সের সাথে অনেস্ট হইতে হবে। শিল্প তুমি যেমন বানাও না কেন, সেটার বিচার জনগণ এমনি করে এমনিতেই ফেলবে। করবে। আমাকে তো ওই যে বললাম না, চারা
লাগায়ে কাজটা বড় করতে কিন্তু সময় লাগে ভাই। তো আমি মনে করলাম যে কালকে থেকে চারাটা লাগাবো, হবে না। আগে ১ম এ জমি দেখতে হয়। জমিতে এই চারাটার ফলন দিবে কিনা। তারপরে চারা এবার তৈরি করতে হয়। দিয়ে চারা গাঁথতে হয়। তারপরে নার্চার করতে হুম, হয়। তো এটার জন্য এই বছরে কেন হবে না? কারণ এই বছরে যতগুলো প্রজেক্ট আছে, প্রত্যেকটা একটা জিনিস হওয়ার পরে আরেকটা জিনিসে যাওয়া উচিত। আমি এক্সাক্টলি। মানে সবই একসাথে ধরবো, ধরে ভাববো যে একটা না একটা তো হবে। আমি ওই ধরনের মানুষ না ভাই। আমি বললাম না যে আমার হাউ মাচ দিয়ে যায় আসে না। আমার হাউ লং দিয়ে যায় আসে। না, পার্সপেক্টিভটা আসলে ঐরকমই। এই দূরদর্শিতা না থাকলে আসলে দেখেন, আপনি নিজেকে বলতেছেন কনটেন্ট ক্রিয়েটর, হুম, বাট আপনার মাইন্ডে আসলে যে বিজনেস মাইন্ডসেট বা মানে হুম, সবকিছু আপনি খুব বিজনেস হুম, অ্যাঙ্গেলে দেখতেছেন। হুম, কারণ ওই দূরদর্শিতা না থাকলে আসলে কোনো কাজ করে দেন আমার কাছে কেন মনে হইলো এখন হুম, পডকাস্ট শুরু করা উচিত? হুম। তার কারণ এখনো মার্কেট আছে হ্যাঁ। এবং ভবিষ্যতেও থাকবে এবং এই ইন্ডাস্ট্রিটা আপগ্রোইং, হুম, আস্তে, আস্তে বাড়বে। বাড়বে। এমন যেমন আপনি আরজে থেকে হুম, কনটেন্ট আসলেন কারণ আপনার মনে হইছে আগামী ৫, ১০, ২০ বছর এটা হুম, বাড়বে। হুম, এই জায়গায় দেখেন আমার অডিয়েন্স আমার বা আমার নিজের টাকা পয়সা রিলেটেড কথাবার্তা বলতে হুম, খুব ভালো লাগে। যেমন আপনি যেই জিনিসটা বলতেছিলেন যে পার্থিব জীবনের আপনার খুব বেশি একটা চাওয়া হুম, পাওয়া নাই। হুম, হুম, আপনার শুধুমাত্র একটা রিজিকের ব্যবস্থা থাকলে হুম, অফকোর্স এটা আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে অনেক হুম, মেম্বার হইছে। বাট তবুও একটা চিন্তা থাকে, একটা স্পোর্টস কার থাকবে, হুম, একটা বাসা থাকবে, সুইমিং হুম, পুল। আমি ইয়ে-আউটে হয়তোবা হুম, ঘুরতেছি। হুম, বা দেখা যায় যে আমি একটা অ্যাড বানানোর জন্য হুম, স্কাই ডাইভিং পর্যন্ত হুম, করছি। আমি দেখেছি এটা। যে মানে এটা খুবই অন্যরকম হুম, একটা বিষয়। হুম, বাংলাদেশের পার্সপেক্টিভ এ হুম, কেউ অ্যাড বানানোর জন্য স্কাই ডাইভিং না। করবে না। বাট আমার কাছে মনে হইছে একটু করবো এই হুম, জিনিসটা। কারণ ওই এক্সাইটমেন্ট বা ওই এগ্রেসিভনেস টা আমার হুম, মধ্যে কাজ করে যে না এই কারণে টাকা পয়সা হুম, লাগবে বা এই হুম, পার্সপেক্টিভটা। তো আপনার কাছে আমি এই জায়গাটা জানতে চাইবোই না হুম, যে কেন টাকা পয়সা অনেক লাগবে, হুম, অনেক বিষয়। হুম, আপনার কাছে আমি জানতে চাইবো টাকা পয়সার এই জিনিসটাকে আপনি আসলে দেখেন কিভাবে? বা এটা মানে ধরেন ফিলোসফিক্যাল হুম, কথাবার্তাই হবে হুম, এই হুম। ক্ষেত্রে। যে আপনার কাছে টাকা বিষয়টা আসলে কি? আমার কাছে এটা একটা বস্তুগত জিনিসের বেশি কিছু না। আপনি যেভাবে লাইফটাকে লিড করেন, এটাও অথেন্টিক। আমি যেভাবে লাইফটাকে লিড করি, এটাও অথেন্টিক। জীবনের মানেটা আসলে কি? জীবনের মানে কিন্তু হচ্ছে মানে কি বলবো? অনুভব করা। এর বেশি কিছু না। মানে আপনি অনুভবটা করেন কি? আপনি স্কাই ডাইভিং করতে গিয়ে যদি আ ভালো লাগে আপনার, তাহলে ওইটাই জীবন। হুম, তাই না? আপনার যদি হচ্ছে আ সি ডাইভিং করতে গিয়ে ভালো লাগে, ওটাই ওইটাই জীবন। আপনার স্পোর্টস কারে বসে আপনি যখন স্টিয়ারিং ধরছেন এবং মানে ১৫০ কিলোমিটার পার আওয়ারে যখন গাড়ি ছুটাচ্ছেন দুবাইয়ের একটা রাস্তাতে, আপনার যদি করে চিল্লাইতে ভালো লাগে, ওইটাই জীবন। একইভাবে আমাকে যে টানে না, আমি যে ধরেন মানে মেট্রোতে করে ধরেন আমি যাচ্ছি। আমি যখন মেট্রোতে মানুষগুলোকে দেখি, মানুষের প্রচুর মানুষ ক্লান্ত, হতাশ বা দুঃখ বা বিষণ্ণতায় আছে। অনেকেই আছে প্রেমিক-প্রেমিকা উঠেছে, তারা আনন্দে আছে। আমি যখন তাদেরকে দেখি, তাদের অনুভবটা ফিল করি, আমার কাছে ওইটাই জীবন। মানে আপনারটাও ঠিক, আমারটাও ঠিক। এখানে ভুল কেউ নাই। ভুল হইতে পারে মাঝখানের একটা ফাইন লাইনে। ফাইন লাইন বলতে কি? আমি এটা অনুভব করছি ঠিকই, যেটা আমি মেট্রোতে ধরেন আছি, এত গ্যাঞ্জামের মধ্যে, ঘামের মধ্যে বলি বা চাপাচাপির মধ্যে বলি। কিন্তু আমি যে মেট্রোতে উঠে এটা অনুভব করছি, তার আগে না আমি খুব অসৎ উপায়ে অনেক কিছু করেছি। ভুল এখানে। আপনি ওই স্পোর্টস কারটা কিনতে গিয়ে কারো হক নষ্ট করেছেন, কারো সাথে অন্যায় অবিচার করেছেন, ভুলটা ওইখানে। তারপরে আর কোনো ভুল নাই। জীবন হুম। তো ওইটাই। আপনার স্পোর্টস কারে করে চিল্লানো বা কি বলে আমার মেট্রোতে বা আমার একটা লোকাল বাসে বসে একটা মানুষের চোখ দেখে বুঝা যে তার কতই না মন খারাপ হইতে পারে, কষ্ট হইতে পারে। আজকে বোধহয় দিনটা তার ভালো যায় নাই। আমার ক্ষেত্রেও এটা জীবন। তো টাকা-পয়সাকে আমি অ্যাকচুয়ালি বস্তুগত হিসেবে দেখি। এটার সাথে আনন্দ, উদ্দীপনা, আ কষ্ট এই জিনিসগুলো আমি মনে করি যে ভ্যারি করে না। আনন্দটা ভ্যারি করে আপনার উপরে। এখন আপনি আ স্পোর্টস কারে বসে যদি আনন্দিত হন, এটার জন্য ক্যাশের প্রয়োজন। হুম, ক্যাশ কিন্তু বস্তুগতই। এই ক্যাশটা করে আপনি যখন স্পোর্টস কারে করে 150 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছেন, আপনার জরুরি ছিল হুম। এটা হচ্ছে জীবন। এবার মাঝখানের যেটা আছে এটাকে সব বস্তুগত জিনিস। একইভাবে আমার ওই মেট্রোটাও বস্তুগত। সবই কিন্তু বস্তুগত। আমার শুধু ওই অনুভবটুকুটা ওই ৩ সেকেন্ড ৫ সেকেন্ডের। আপনার আর আমার কিন্তু ওই টাইমটাই আছে জীবনের। আমার কাছে ওই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি জীবন। তার মানে আল্টিমেটলি আমরা যে অনুভূতিটা পাই আমাদের লাইফে, সেটা আমরা যেই কাজ করি নাই কেন, হুম, ওই অনুভূতিটাকে আসলে আমরা কিভাবে নিচ্ছি, কখনো আবার এইটাও আমি মনে করি না যে থাকা উচিত যে আপনি মেট্রোতে যাচ্ছেন, হুম, এটাই অনুভব করতেছেন। আবার আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে চলতেছে, "ইস! আমি যদি এমন একটা স্পোর্টস কার দিয়ে আসতে পারতাম।"
মানে এটা উচিত। এখন জিনিসটা কি হয়, কি বলে ফার্দি ভাই, আমি মেট্রোতে যাতায়াত করি, হ্যাঁ? তার মানে এটা না কিন্তু যে আমার কাছে গাড়ি নাই। আমার কিন্তু ব্যক্তিগত গাড়ি হুম, আছে। আমার কাছে এটা হলো চুজ করা। মানে আমি অনুভব তো করে ফেলেছি এটা। আমি এখন অন্য কিছু অনুভব করতে চাই। মানে ব্যাপারটা হইল কি, সাপের বিষ দিয়ে নেশা হয়। কখনো দেখেছেন? জানেন এ ব্যাপারে? না, হুম। মানুষ ১ম এ ধরেন কি দিয়ে নেশা শুরু হয়? চা দিয়ে। হুম, চা খেতে, খেতে সে সিগারেট খাওয়া ধরে নেয়। চা সিগারেট খেতে, খেতে তার আরেকটু নেশার প্রয়োজন হয়। সে তখন হচ্ছে গাঁজা খাওয়া ধরে নেয়। গাঁজা খেতে, খেতে তার আরেকটু নেশার প্রয়োজন হয়। আমাদের ওইদিকে খুব চলে ফেনসিডিল বা ডাল বলে। ডাল। ডাল। তো ফেনসিডিল খাওয়া শুরু হয়ে যায়। একটা সময় যে একটু এক্সট্রিম হয়ে যায় তখন সে প্যাথিডিন নেওয়া শুরু করে ফেলে। ইয়াবা খায়, প্যাথিডিন নেওয়া শুরু করে। প্যাথিডিন নিয়ে যখন দেখে তখন তার কিছু হিট করে না। প্যাথিডিন ইনজেকশন নিতে, নিতে আর কি বা হিট করবে? তখন তার তো নেশার প্রয়োজন। মদ-টদ তো এগুলা তো খুবই স্বাভাবিক বললাম আরকি। তখন রিজনেবল। স্বাভাবিক হয়ে হ্যাঁ, যায়। স্বাভাবিক হয়ে গেছে। ওগুলাতে তার আর কিছু হয় না, ঝুলও আসে না, কিছু হয় না। তখন আ ভাপা পিঠা তৈরি করে। এরকম যে কলকিগুলা থাকে না? হুম, ওই কলকিগুলা বা ভাপা পিঠার মুখটা তো ফাঁকা করা থাকে। ওর ভিতরে গোখরা সাপ দেওয়া থাকে। ওই গোখরা সাপের ওই ফুটাতে মুখ ঢুকায়, জিবা ঢুকায়। জিবা ঢুকায় আর সাপে হচ্ছে ছোবল দেয় জিবার উপরে। তখন সে মুখ তুলে মুখ থেকে ফেনা বের হয়। এটা হচ্ছে তার নেশা। এরকম নেশা হয়। বিদেশে না, বাংলাদেশে বাংলাদেশে হয়। হ্যাঁ। তো এটা হচ্ছে তার নেশা আরকি। তো আ এখন মানে মানে একটা মানুষের মানে কি লেভেলের বিকৃত বা কি লেভেলের নেশার প্রয়োজন হইলে হ্যাঁ, মানুষ এই কাজটা করতেছে। এরকম তো হয় না? ওই এবং তার কাছে মনে হয় ওটাই জীবন। হ্যাঁ, এই যে এপস্টিন ফাইল রিলিজ পেল। হুম, বাচ্চাদের সাথে এতগুলো মানে অন্যায় অবিচার। হ্যাঁ, মানে বিভৎসকর মানে বিকৃত মন বিকৃত মানসিকতা না হলে এটা অবস্থা। সম্ভব না। এটা তাদের কাছে একটা নেশা। এগুলো সবগুলোই একটা বিকৃত মস্তিষ্ক কিংবা নেশা। যে ধরেন আ যেটা আমি বললাম যে কম্পিটিশন, আমি কম্পিট একটা সময় করতাম, এখন এসে আমি ইন্সপায়ার করতে চাই। একইভাবে জীবনের আমার যে অংশগুলো ছিল বেসিক, আমার এই বেসিকগুলো আছে বলেই কিন্তু আমি ওই জায়গাতে গিয়ে আবার মেট্রোতে উঠছি হুম, বা রিক্সাতে উঠছি। এই রিক্সাতে উঠাটা আমার চুজ করা। আমি এমন না যে আমি বাই ডিফল্ট। বাই ডিফল্ট, এটা না। যার ফলে ব্যাপারটা হইলো যে আপনি সবকিছু পাওয়ার পরে এবার কোন দিকে যাইতে চান বা কেমনে যাইতে চান? আমি চাই যে বাচ্চারা প্রগতিশীল হোক, মানুষেরা প্রগতিশীল হোক, ক্যাশ ক্যাপিটাল করুক। কিন্তু ক্যাশ ক্যাপিটালের মধ্যে যেন একদম যান্ত্রিক জীবনে গিয়ে আটকে না যায়। যে তার কাছে জরুরি হইল এই ক্যাশ ক্যাপিটাল, জরুরি হইল আমার এই বাড়ি, জরুরি হইল আমার এই গাড়ি। সে যেন এটা অনুভব করতে পারে যে আমি তো যাবোগা একটা সময়। তো আমার অ্যাকচুয়ালি সমাজে, দেশে, মানুষে আ কি দিয়ে যাওয়ার জন্য আছে? মানে আমি যেরকম ধরেন একটা ৫ তলা বাসা করে ফেললাম। ধরেন হেব্বি, আলিশান, ডুপ্লেক্স। আ ধরেন ৳১৫০ বাসা করলাম। আমি যখন চলে যাবো, অ্যাকচুয়ালি বাসাটা কিন্তু থেকে যাবে। থেকে যাবে। আমি কিন্তু হারছি কার কাছে? আমি হারছি ওই বাসাটার কাছে। আমি হাইরে যেতে চাই না। অনেকে আসলে ভাবে যে এটাই মনে হয় তার লিগেসি। হ্যাঁ, অনেকে ভাবে এটা। কিন্তু আসলে লেগেসি তো এটা না হইতে পারে না। লেগেসি হইলো আমি কি দিয়ে গেলাম। আ অ্যালবার্ট আইনস্টাইনের লেগেসি তো তার ছেলে না। আপনি চিনেনও না তার না, ছেলেকে। তার দাদাকেও চিনেন না। অ্যালবার্ট আইনস্টাইনের লেগেসি হলো E=mc²। রাইট। তাই না? নিউটনের লেগেসি তার ৩ টা ল। ল। তো সবার একেকজনের লেগেসি মানেই যে আমাকে কি বলে বাড়ি-গাড়ি করে রেখে যেতে হবে। এরা কেউ কিছু নিয়ে যাইতে পারে নাই। কিন্তু এরা লেগেসি রেখে দিয়ে গেছে। তো লেগেসি হইলো এখন আপনি কিভাবে কি রাখবেন? আপনি এটাকে সুপারন্যাচারাল ভাবে কিছু রাখবেন, স্পিরিচুয়ালি কিছু রাখবেন, নাকি কোনো আবিষ্কারের মাধ্যমে রাখবেন, এটা আপনার উপরে। বা আপনি আরো ৫ টা মানুষের জীবনে ইমপ্যাক্ট করার মাধ্যমে রাখবেন, এটা আপনার উপরে। আসলে মানুষ তো মানুষের কাজকেই মনে রাখে। হুম, যেটা আপনি করতেছেন বা আমরা করতেছি এবং ওই ইমপ্যাক্ট না ফেললে না আসলে এই যে কাজ, এই যে পরিশ্রম এটা আসলে খুব বেশি একটা ভ্যালু বহন করে না। না। যেমন একটু আগে আপনি একটা জিনিস বলতেছিলেন তখন যে ওই সিনেমার হিরোর ব্যাপারে হুম, যে ওই দায়িত্বটা হুম, ক্যারি করা। হুম, ওই বিষয়টা যদি আপনি একটু আবার বলেন হুম, যে একজন যদি আমি আরো বাই ডিফল্ট হুম, প্রশ্নটা করি এরকম যে পার্সপেক্টিভটা ছিল এরকম যে একজন কেন একজন হিরো হুম, একজন হিরোইনের চেয়ে হুম, বা ভিলেনের চেয়ে বেশি টাকা চার্জ করে। হুম। এটা অ্যাকচুয়ালি আমার তো না, এটা হচ্ছে আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম। আর মূল টপিকটা আসলে ছিল যে আসলে এই যে মার্কেট প্রাইস কেন হুম, এন্ডোর্সমেন্ট আসে? আ আপনার কাছে আসবে, অন্যের কাছে নাই বা আরেকজনের কাছে আছে, আপনার কাছে নাই বা আপনি চান অনেক ব্র্যান্ডের সাথে কাজ করতে কিন্তু সুযোগ পাচ্ছেন না।
আবার অনেক ব্র্যান্ড হচ্ছে আপনি কাজ করতে চান কিন্তু সুযোগ পাচ্ছেন না। তা এটা ওই আমির খানের একটা কি বলে আমির খান এবং রানী মুখার্জির সম্ভবত একটা ইন্টারভিউ ছিল, যেখানে কি বলে হোস্ট জিজ্ঞেস করে যে আহ, কেন হিরোইনের বেতন সবসময় কম হয় হিরোর থেকে। আর রানী মুখার্জির ব্যাপারটা ছিল যে সম্ভবত কি বলে ইন্ডাস্ট্রি এখনো এই ব্যাপারে বায়াস যে হিরোরা বেশি বেতন পাবে। তা আমির খান জিনিসটাকে একটু কারেকশন করে দিয়েছিল যে আসলে এরকম না, হিরোর কাঁধের উপর অনেক রেসপন্সিবিলিটি থাকে। হিরো হিরো অডিয়েন্সকে হচ্ছে টানতে পারে, যেটা হিরোইন এখনো সুযোগ পায়নি টানার। তো হিরোইনের কারণে যখন সিনেমা হল মানে হাউসফুল থাকবে, অবশ্যই হিরোইন তখন পয়সা পাবে। যে পয়সা বেশি পায় সে অ্যাকচুয়ালি সেটা ডিজার্ভ করে, এবং সে ওই এটার মাধ্যমে এটা বুঝাইতে এবং চাইছে। ওই স্টোরিটা তাকে কেন্দ্রিকভাবে হয়। এই স্টোরিটা ফুললি সে বহন করে। হুম। হয়তোবা সিনেমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ। তার লাইফ বা তার জীবন হুম। বা তার যে সংগ্রাম, হুম। ওই সংগ্রামের উপর ডিপেন্ড করে হয়তোবা এই সিনেমাটা মানে তৈরি করা হয়। একটা সাধারণ ফিলোসফি, সেটা হলো যে ধরেন বাজরাঙ্গি ভাইজান কার হুম। ছবি? আপনি বলবেন সালমান খান। ভাই কারিনা কাপুরও ছিল, হুম। তাই না? থ্রি ইডিয়টস কার ছবি? আমির খান। আমির খান। ভাই কারিনা কাপুরও ছিল। জওয়ান কার ছবি? শাহরুখ খান। আরে ভাই দীপিকা পাডুকোনও ছিল। নাকি কে ছিল? নয়নতারা ছিল বোধহয়, সম্ভবত আমার মনে নাই। না কে জানি ছিল তামিলের, বা যেটাই হোক না কেন, বা পাঠান। বা কেউ তো ছিল। পাঠান, হ্যাঁ, পাঠান কার ছবি? শাহরুখ খান। আরে ভাই দীপিকা পাডুকোন, জন আব্রাহামও ছিল। তো এটা হচ্ছে ক্যারি করা। আমরা যখন ক্রিয়েশন করি কোনো কিছু, তখন সেই কনটেন্টটাকে ক্যারি করে যেতে হয়। এটা হলো আপনার দায়ভার থাকে। আপনি যদি ধরেন, আমি বললাম যে আপনি বললেন, "ভাই আমার একটা প্রমোশন করতে হবে। কয় টাকা নিবেন?" আমি বললাম, "ভাই আমি ৳১,০০,০০০ নেব।" ধরেন সাপোজ বললাম। আমার বলা দিয়ে যায় আসে না। মার্কেট অ্যাকচুয়ালি আমার ভ্যালু কত এটা দিয়ে যায় আসে। আমি যদি এখন বলি যে, "ভাই আমি একটা ইনভেস্টমেন্ট করব, আপনার কাছ থেকে ৳১,০০,০০০ নিব।" আপনি জানেন আমার ওই পরিমাণ গ্রহণযোগ্যতা নাই, বা আমাকে ওই পয়সাটা দিয়ে আপনার লাভ নাই। অর্থাৎ আপনি মার্কেট তো সার্ভে করেছেন, মার্কেটের অ্যানালাইসিসও আপনি করেছেন। করার পর আপনি জানেন যে ভাই অ্যাকচুয়ালি ৳১,০০,০০০ আপনি ডিজার্ভ করেন না, বা আপনি হুম। পাওয়ার যোগ্য না। আ আমি ভাই পারব না। আপনি আমাকে বললেন যে ভাই ৳২০,০০০ আমি দিতে পারবো, করবেন? তো আমি বললাম, ভাই আরেকটু তাহলে বাড়ান ৩০ দেন। অর্থাৎ আমার মার্কেট প্রাইস অ্যাকচুয়ালি ৩০। আমি 30 চাইছি তো ১,০০,০০০, কিন্তু আমার মার্কেট প্রাইস চলছে ৩০। এটা তো আমি ডিসাইড করি নাই। এটা মার্কেট বা ডিসাইড আপনার করছে। গ্রহণযোগ্যতা হচ্ছে ডিসাইড করে। তো আপনি তার মানে ক্যারি করতে পারেন। ওই যেটাই হোক না কেন সো আরকি রেসপন্সিবিলিটি। ওইটাই ওই এই পয়েন্টটাই হুম, যে ওই রেসপন্সিবিলিটিটা ক্রিয়েট করে হুম, যাইতে হয়। মানে ক্যারি করে। আমরা হুম, ভাবি কি হয় ক্যারেক্টারটাকে ক্যারি করলেই হবে। হুম, 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 আমার পেজটা ক্যারি করলেই হুম, হবে। বাট এক্সাক্টলি না। এই অডিয়েন্সের কারণে, এই হুম, মার্কেটের কারণে যে রেসপন্সিবিলিটিটা পাওয়া হুম, গেছে, ওইটাকে আসলে যেই যতদিন ধরে সুন্দরভাবে এবং আপনার যে পয়েন্ট হুম, সৎভাবে হুম, ক্যারি করে যেতে পারে, আল্টিমেটলি ব্র্যান্ড ভ্যালুটা হুম। তার এই ইন্ডাস্ট্রি বা মার্কেটের গ্রহণযোগ্যতাটা তত বেশি বাড়ে। মানে আমি যেরকম একটা ইয়া শাহরুখ খানের ছেলের একটা কন্ট্রোভার্সি হলো ড্রাগস নিয়ে। হুম। হওয়ার পরে আমরা টিভিতে এমনি নরমালি দেখছি হ্যান-ত্যান। তো আমার মা হঠাৎ করে বলে যে, "কি যে করলো ছেলেটা? তার বাবা এতদিন ধরে এই জায়গাতে কাজ করে। আ কোনো স্ক্যান্ডাল নাই, কিছু নাই, এত গুডউইল আলা।" তখন আমার মাথায় ক্র্যাক করেছে। এটা কিন্তু আমি কিন্তু তখন অ্যাকচুয়ালি কাজ করি। আ হুম। সোশ্যাল মিডিয়াতেই তো কাজ করছি। মানুষজন আমাকে টুকটাক চিনে-টিনে এরকমই বলব। এখনো টুকটাকই চিনে। ওইভাবে মানে সবাই চিনে এরকম তো না। তো কাজ করছি, তখন আমার খালি মনে হলো যে, ও মায়ের যদি এটা মনে হয়ে থাকে, তাহলে অ্যাকচুয়ালি খেলাটা গুডউইলে। অর্থাৎ আপনি পুরাটাই, আপনার পুরা প্রতিষ্ঠানটা ডিপেন্ড করছে আপনার গুডউইলের উপরে। আপনি আর্টিস্ট কত ভালো দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি আর্টিস্ট মোটামুটি ভালো হইলেই হইল। কিন্তু আপনার গুডউইল কত ভালো। তাহলে আপনার কাছে এন্ডোর্সমেন্ট হোক কিংবা আপনার রেগুলার কনটেন্ট হোক, সেই জিনিসগুলো চলবে। ধরেন আমি ৩ বছর ধরে রমজান মাসে ১০টা ইন্ডিভিজুয়াল কনটেন্ট বানাই, যেটার ভিতরে কোনো এন্ডোর্সমেন্ট থাকে না, কিছু থাকে না। ভাই ৩০ দিনে ১০টা ভিডিও বানানো কিন্তু খুব কঠিন কাজ। ১০টা ভিডিও আপনার কাছে পৌঁছানো কঠিন কাজ, আপনাকে ধরে রাখাও কঠিন কাজ। যে হেই এই লোক আবার চলে আসলো। ব্যাপারটা এরকমও হইতে পারে, হুম। অথবা বাহ! ভাই আবার আসছে। আসছে। এরকমও হইতে পারে। ২ টার যেকোনো একটা হতে পারে। কিন্তু এই প্রতি রমজানে কেন আমি ১০টা বানাই? এটা হলো আমি সারা বছরে আপনার প্রতি কি কৃতজ্ঞতা স্বীকার করব ভাই? আমার সময় কই কৃতজ্ঞতা স্বীকার করার? তা আমি এই মাসটাকে বেছে নিয়েছি যে আমি আপনার প্রতি যে কৃতজ্ঞ, আমি আপনার জন্যই যে কিছু করতে চাই, সেটার বহিঃপ্রকাশ আমি করি। এজন্য এই রমজান থেকে আমরা ধরেছি যে আমরা ইউটিউবে অফিসিয়ালি জার্নিটা শুরু করব। যেন আপনি ভার্টিক্যালি আমাকে দেখছেন, এটা যেন worth it হয়। এবং আপনি ১ বছর পর্যন্ত, সামনের রমজান, পহেলা রমজান পর্যন্ত আপনি হচ্ছেন কোনো এন্ডোর্সমেন্ট এখানে পাবেন না। কোনো ধান্দাবাজি নাই, কোনো কেনাবেচা নাই, কিচ্ছু নাই। এই ১ বছর আপনি শুধুমাত্র উপভোগ করেন।
তারপরে যদি আল্লাহ সহায় হয়, যদি রিজিকে থাকে, তখন আমরা রেগুলারের বেসিসে তখন আমরা না হয় যেটা আমরা ফেসবুকে করি বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে করি, এভাবে মাঝখানে একটা করে প্লেসমেন্ট আর কি ঢুকলো। কিন্তু আমার আপনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করার জন্য তো প্রথমে সৎ হইতে হবে, হবে। তো এটার জন্য। না, এই ট্রান্সপারেন্সিটা অনেক বেশি ম্যাটার করে। যেমন আসলে এখন না অডিয়েন্স অনেক স্মার্ট। হুম। আপনি একটা ব্র্যান্ড থেকে টাকা নিছেন, হুম। বাট এমনভাবে কথা বলতেছেন যে এটা কিন্তু অনেক ভালো, বাট এটা কিন্তু আমি স্পন্সরশিপ নেই নাই, এটা কিন্তু ব্র্যান্ড ইনভেস্টমেন্ট না, আমার কাছে মনে হয়েছে ভালো, হুম। তাই আমি বলি ওকে, দ্যাটস গুড। এটা হচ্ছে অনেক হেলথ বা বিউটি আইটেমের ক্ষেত্রে অনেক বেশি আমার হুম। কাছে এটা হুম। নজরে আসে। যেমন যেটা আমাদের মার্কেটিংয়ের হুম। থ্রুতে অনেক ইনফ্লুয়েন্সারদের সাথে হুম। আমাদের কাজও হুম। করতে হয়। হুম। লাইক ধরেন আপনি আজকে বলতেছেন এই ফেস ওয়াশটা অনেক ভালো, হুম। এটা আপনি 5 বছর ধরে ব্যবহার হুম। করতেছেন, অডিয়েন্স যাতে এটাই ব্যবহার করে, হুম। হ্যাঁ, এইটা একটা অর্থিত এবং রিয়েল হচ্ছে রিকমেন্ডেশন হইতে পারে। হুম। আপনি 2 মাস পরে আবার বলতেছেন এই ব্র্যান্ড ওয়াশটা অনেক বেশি হার্বাল এবং এটাও আমি প্রায় 1.5 বছর ধরে ব্যবহার করতেছি, এটাও অনেক ভালো। এই যে আপনি যে বারবারই একই কথা হুম। বলতেছেন হুম। এবং এভাবে বলতেছেন, হুম। হয়তোবা প্রথমবার আপনি অডিয়েন্সকে বোকা হুম। বানাইছেন, বানায় হয়তোবা টাকা হুম। নিয়ে নিছেন, বাট এখন আর ওই 2026 এসে আসলে ওই জামানা নাই হুম। হুম। যে আপনি শুধুমাত্র অডিয়েন্সকে বোকা বানাইই যাবেন আর অডিয়েন্স বোকা হইতেই থাকবে। সো ট্রান্সপারেন্সি এটা অনেক বেশি ম্যাটার। হ্যাঁ, আর ইয়াটা প্রবলেমটা কি হয় যে এই জায়গাগুলো আমরাই নষ্ট করি, নষ্ট করে আবার অন্যদের গালিগালাজ করি। অন্যদের বলতে এখানে তো দুই পক্ষ, আমি এবং অডিয়েন্স। তো ভুল আমি করেছি, গালিগালাজ অডিয়েন্সকে দিচ্ছি যে হেই ওরা বুঝে না, ওরা জানে না, হ্যান ত্যান। ওদের কারো ঠেকা নাই ভাই, আমার অডিয়েন্সের কোনো ঠেকা নাই। আমি এই কাজটা 3 দিন ধরে করেছি না 30 দিন ধরে করেছি, ওর যায় আসে যে তুমি যে 3 মিনিট নিয়ে আসছো আমার সামনে আসছো, জিনিসটা মানে মূল্যহীন নাকি মূল্যবান, আমি কিভাবে বেনিফিট হবো হ্যাঁ, সেখান থেকে? অর্থিট কিনা, এটা হলো কথা। উনার অডিয়েন্সের কি কাজ ভাই? যে আমি কেমনে এক্সপেকটেশন রাখি যে অডিয়েন্স হচ্ছে বুঝবে আমার কষ্টটা কতখানি? না, অডিয়েন্সের তো টাইম নাই। আমি ভিখারি। আমি কেন বুঝতে যাব যে আমি ভিক্ষা দিই? আমি ভিক্ষা করি, আমি ভিখারি। আলটিমেটলি কি দেখেন, আমার কাছে যে জিনিসটা মনে হয় যে যেই ধরনের কন্টেন্ট হুম। বা যে ব্যক্তিকে আসলে মানুষ সার্চ হুম। দিয়ে দেখে উনি আসলে রিয়েল ইম্প্যাক্টটা হুম। ফেলতেছে মার্কেটে। লাইক আপনি গেলেন ওই যে যেটা বললেন হুক হইলো 3 হুম। সেকেন্ড দেখে চলে হুম। গেল। অন দ্য আদার এন্ড মানুষ আপনাকে সার্চ করতেছে। হুম। এটা গুগলে হোক, ফেসবুকে হোক, যে দেখে তো উনার তো ওই কনটেন্ট অনেক হুম। ভালো ছিল। হুম। উনার তো এই কনটেন্ট অনেক ভালো ছিল। এটা উনি আবার কি নতুন কিছু মানুষ এমনও আমি দেখছি যে মানুষ অপেক্ষা করে হুম। যে শুক্রবার দিন রাত ৯ টায় ভিডিও হুম। দিবে। হুম। আজকে দেয় নাই। হুম। মেসেজ আসা শুরু করে, আচ্ছা কেন আপনি কনটেন্ট দিলেন না আজকে? হুম। আপনার লেট করতেছেন কেন? আজকে আমরা ওয়েট এরকম করতেছিলাম হয়। আপনার কনটেন্টের জন্য। এরকম হুম। আসলে। আসলে এটা ওয়ে অফ চুজিং আপনি হ্যাঁ, আমি কিভাবে ভাই হচ্ছেন। যখন ১ম কনটেন্ট পোস্ট করি, সেটা ছিল বৃহস্পতিবার রাত ১০টা। ১ম সম্ভবত ১৯ আ কত ১৯ মে এরকম টাইপের বোধহয় ডেট ছিল। ২০১৯ ছিল না ২০ ছিল, এটা আমার আর মনে নাই, যেহেতু অনেক বানানো হয়েছে এখন বানাই। তো বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবারে আমার ভিডিও যায়। তো একদিন আমার এক বন্ধু চা খাইতে, খাইতে বলল যে, "ঘটনা কি? মানে মাসে তুমি ৪ টা দাও, মাসে তুমি ৩ টাও দাও, মাসে তুমি ২ টাও দাও। কোনো মাসে তুমি ১ টাও দাও। কিন্তু সব বৃহস্পতিবার কেন হয়?" তো আমি বললাম যে, "আমি আসলে এটা ভারতের সিনেমা রিলিজ দেওয়া দেখে শিখেছি।" বলে, "মানে?" ওরা আমি বললাম, "ওরা সবসময় ফ্রাইডেতেই সিনেমা রিলিজ দেয়। কারণ স্যাটারডে, সানডে ছুটি থাকে। ছুটি থাকে। ওরা যেন ২ দিনে বিজনেস তুলে আনতে পারে। আমি বৃহস্পতিবার রাত ১০ টায় দিই। কারণ সবাই অফিস থেকে ফেরত যখন গেছে, এখন গিয়ে সে মোবাইল স্ক্রল করবে। আমি যেন তার কাজ পর্যন্ত পৌঁছাই এবং শুক্র, শনিবারের উইন্ডো আমি পাই। ২ দিনের ভিতরে আমি অডিয়েন্স গুটায়ে নেক্সট কাজে চলে যেতে পারি।" গ্রামার দিয়েই কিন্তু হয়েছে ভাইয়া। এক্সাক্টলি। এমন না যে আমি গায়েবানা জিনিসগুলো, এগুলো আগে থেকে আবিষ্কার করা ছিল। আগে থেকেই মানুষ ইমপ্লিমেন্ট করত। এখন এসে বুঝে না। আমার কিন্তু এখনো বৃহস্পতিবারে ভিডিও যায়। আর আল্টিমেটলি আমি টাইমিং এ চেঞ্জ হয়েছে। কারণ সময়ের সাথে, সাথে মানুষের আজ থেকে ৬ বছর আগে মানুষ যেটা ১০ টায় ফ্রি হইতো, এখন মানুষ আরেকটু এনজয় করা শিখেছে। যার ফলে ৬টা ৭টার ভেতরে কাজ এনজয় করাটা শুরু করে ফেলে। তখন টাইমিং এর একটু গড়মিল হয়। টাইমিং চেঞ্জ হয়। কিন্তু বৃহস্পতিবারই থাকে। এবারও রমজানে বৃহস্পতিবার আছে। সাথে করে একটা সোমবার আছে। কারণ আমাকে তো ধরেন ফিল আপ করতে হবে। একটা সপ্তাহে ৩ টা যাবে। আপনি আমাকে দেখতে যেন বোর না হয়ে যান। তো ওই জিনিসটাও তো আমাকে রেডি করতে হয় রেডি করতে হবে। এটার জন্য। ওই ক্ষেত্রে কি আসলে আমি একটা কথা সবসময় বলি, অনেকে ভাবে কি যে আসলে ওর লাক ফেভার করছে না তাই তো হয়ে গেছে। বাট আমি আসলে ব্যাপারটাকে এরকম ভাবে দেখি না। আমার কাছে যে লাক ফেভার জিনিসটা হচ্ছে হুম। যখন অনেক দিনের একটা প্রপার প্র্যাকটিস একটা গুড অপরচুনিটির সাথে মিট করতে পারে, ওই এক সময় যে ঘটনাটা ঘটে না, আমরা ভাবি কি ওইটা মনে হয় লাক ফেভার।
বাট আসলে এই যে আপনি বলেন স্ট্র্যাটেজিক্যালি হইছে, হুম অনেক দিনের প্র্যাকটিস ছিল আপনার। হুম এখন এইটা আপনি কিভাবে করতে পারতেন? আপনি যদি একটা মাইক থাকতো আপনার হুম হাতে, এই মাইক নিয়ে ধরেন আপনি এলাকায়, এলাকায় এই কনটেন্টগুলো বলে, বলে হুম বেড়াচ্ছেন, হুম 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 তাহলে কিন্তু আসলে হইতো না। না আপনার একটা প্ল্যান ছিল, হুম একটা প্র্যাকটিস ছিল, কথা বলার একটা আইডিয়া ছিল, হুম একটা প্ল্যাটফর্ম পেয়ে হুম গেছেন। ওকে, এখন ওই অপরচুনিটিটা মিট হুম করছে, হুম হুম। দেন এখন আপনার গ্রো হচ্ছে, বাট মানুষ ভাবতেছে যে যে আপনার আসলে লাক অনেক ছিল ফেভার করছে। বা হ্যাঁ আসলে ওর ব্যাপারটা তো আমার আসলে ওই যেরকম লাকি। একটা ভালো মানে লাক ভালোতে বলবো কি যে অনেক ক্ষেত্রে হয় না যে কে আন্ডার রেটেড কে ওভার রেটেড, আমি কোনোদিন রেটিংই পাই নাই। আমার কাছে মনে হয় এটা খুব প্রিভিলেজড, আমি এটাতে খুব প্রিভিলেজড যে কেউ বলে নাই যে না ও ওভার রেটেড, কেউ বলে নাই যে হ্যাঁ ভাইয়া তো আন্ডাররেটেড। অনেক আন্ডার রেটেড। আমার এটা কোনোদিন মনে হয় অর্থাৎ তার মানে আমি রেটিং আমার ঠিক আছে। হ্যাঁ, আমার রেটিং ঠিক আছে, আমার যেখানে থাকার কথা সেখানে। আমার এক বন্ধু বলে যে তুই তো আরো ভালো বানাইতে পারবি, আরো ৩-৪ বছর আগের কথা, যে তুই তো জানিস অ্যাকচুয়ালি ক্রিয়েশনটা কিভাবে হয়। ধরেন কন্টেন্ট নিয়ে তো অনেক পড়াশোনা হয় না, হুম। কারণ এই কন্টেন্টের বাংলাদেশে জগৎটা আসছেই বা কতদিন হলো। করোনার ভিতরেও কিন্তু আমরা এন্ডোর্সমেন্ট পাই নাই, এন্ডোর্সমেন্টের খেলাই ছিল না। করোনাতে যখন লকডাউন চলে আসলো তখন অনেক ক্রিয়েটার হচ্ছে বাসা থেকেই ফুটে উঠলো, অনেক ক্রিয়েটার হারায়ও গেল হুম। বাসা খুলে, মানে পৃথিবী ওপেন হওয়ার পরে। কিন্তু হচ্ছে করোনার ভিতর থেকে নিয়ে আসলো এই এন্ডোর্সমেন্টের জায়গা, যে মানুষ যেহেতু ঘরে ঘরে, তাহলে আমরা কারা পৌঁছাচ্ছে, আমরা যেহেতু এবার টিভিসি ওভিসি বানাইতে পারছি না ঘরে আচ্ছা। বসে, তারা কারা আছে যাদের কাছে অডিয়েন্স আছে আমরা তাদের কাছে যাই। ওরা তখন এই ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা নিয়ে আসলো। এই মার্কেটিংটা নিয়ে এসে যখন সেটা একটা ভালো ফলাফল দিল, সেটা এখন পর্যন্ত অনগোয়িং ওয়েতে চলছে। তো যেহেতু নিজের একটা অডিয়েন্স আছে, এটা কিছু সময় আরও চলবে আমি বিশ্বাস করি আর কি। এবং চলাচলিটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কিভাবে চালাইতে চান। আহ, ইন্ডিয়াতে ছিল টিকটক করতো মিস্টার ফেসবুক, ফেসবুক। অনেকেই হুম। চেনে আর জানি। কি। টিকটক বন্ধ হওয়ার আগেই তো ফেজু ফেজু হয়েছে, টিকটক বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ফেজুর তেমন কোনো প্রবলেম ও হয় নাই, ভাই। কারণ ফেজু অন্যদিকে অন্যভাবে জিনিসটাকে রেডি করে ফেলেছে। খাত্রকে খিলাড়ি করে, আরও কি কি ধরনের যেন রিয়েলিটি শোগুলো করে, ইউটিউবে স্প্লিট চলে ভিলা আসছে, করে, ফেসবুকে চলে আসছে। সব জায়গাতে চলে আসছে, মানে সবাই সবার বেসটাকে ওভাবে রেডি করে। তো ক্যারি মিনাতিরই তো হচ্ছে টিকটকে বোধহয় 3 পয়েন্ট সামথিং মিলিয়ন হচ্ছে ফলোয়ার্স ছিল। টিকটক বন্ধ হয়ে যাওয়াতে তার লস হয় নাই? না, তার লস হয় নাই। আচ্ছা, লাভ লসের ব্যাপারটা আসে কি করে, যে স্টিল আমাকে চেনে কিনা। লাভ লসের তো আমার এটা চলে গেল ওইটা চলে গেল এভাবে হয় না। আমার যদি কিছু চলে যায় আমি আবার বিল্ড আপ দিতে পারি কিনা, কাম ব্যাক দিতে পারি কিনা এটা দিয়ে। হানি সিং বলছিল না যে আমি যখন ফেরত আসবো তখন 5 বছরের জন্য বাচ্চাকে গায়েব করে দেবো, বাচ্চা অ্যাকচুয়ালি গায়েব হয়ে গেছে। তা হানি সিং জানে, হানি সিং এর রাইস ছিল, ফল, ফল থেকে আবার রাইস, সে জানে যে গেমটা কিভাবে চলে। এই গেমটা ক্রিয়েটার্সরা বোঝে না। আর প্রবলেম হলো যে ক্রিয়েটার্সরা একটা বড় জায়গাতে ভুল করে, সেটা হলো যে ভ্যারিয়েশন আনতে চায় না। এটা হয়ে গেল ভাই যে অক্ষয় কুমার অ্যাকশন হিরো, তাই না? হুম। কেন তা হবে? অক্ষয় কুমার তো কমেডিও পারে ভালো, হুম। আর্ট ফিল্মও বানাইতে পারে ভালো। তার তো ভালো ভালো আর্ট ফিল্ম আছে, তার ভালো ভালো হচ্ছে কমেডি আছে, কাল্ট কাল্ট কমেডি আছে। তো তাকে সবসময় অ্যাকশন হিরোই কেন বলতে হবে? কিন্তু অক্ষয় হয়তোবা কুমার একটা সময় অ্যাকশন দিয়েই চলেছে। এখন এসে অক্ষয় কুমারকে আর কেউ অ্যাকশন হিরো বলে না, বলে হিরো হিরো। বা অ্যাক্টর বা আর্টিস্ট। কিন্তু প্রথম দিকে সে যখন কাজ করতে লাগলো, যেহেতু সে অ্যাকশন ছবি দিয়েই আসলো, অ্যাকশন দিয়ে হিট হইলো, সে অ্যাকশনই পাইতো, অ্যাকশনই করতো। এখন পর্যন্ত আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাতে এই ধরনের একটা ভুল আছে। সে যে জনরাতে আছে সে সেই জনরাতেই বানাতে চায়, কিন্তু ভেরিয়েশন আনে। মানে এমন বলি নাই যে আমি ধরেন ইনফোটেনমেন্ট বানাই তার মানে আমি নাচ করা শুরু করে হুম। দেবো, আমি এটা বলি নাই। আমি ইনফোটেনমেন্টই বানাবো, কিন্তু আপনাকে আর্ট ফর্মটা চেঞ্জ করব। আমি আগে একটাকে কথা বলতাম যেটার ভিতরে কোনো এডিট নাই, তারপরে কি হইলো এবার আমি একটাকে কথা বলি কিন্তু কিছু এডিট ঢুকছে, তারপরে এবার আমি আর একটাকে কথা বলি না, এবার আমি কেটে কেটে কথা বলি এবং আর একটু ভালো এডিট ঢুকছে। তারপরে গিয়ে হইলো কি এবার আমি আর তার একটাকে বলিও না, কিছু মনেও রাখি না, কিন্তু ওই জায়গাটাতে মনে করেন আরও ভালো ভালো জিনিস এসেছে। এটা আমি আরও 3 বছর আগে বানাইতে পারতাম। তা আমার এক বন্ধু বলছিল যে তুমি তো আরো ভালো বানাইতে পারো, বানাচ্ছ না কেন? আমি বললাম একবারে যদি সব খাওয়াই দিই তাহলে কেমনে হইলো? হুম। ধীরে ধীরে খাওয়াইতে হয়। যদি হইতোই আল্লাহ তাআলা একবারেই কোরআন নাজিল করে ছেড়ে দিতে পারতো, করেন নাই। কারণ বহন করার ব্যাপার আছে, আমিও করতে পারবো না, আমার অডিয়েন্সও করতে গ্রেট পারবে থিংস না। টেক্স টাইম। হ্যাঁ, গ্রেট থিংস টেক টাইম, যার ফলে একটু সময় নিয়ে করা, ধীরে ধীরে করা জিনিসটা উড বি গ্রেট। আসলে আপনার সবকিছু বাদ দিয়ে এখন কন্টেন্ট ক্রিয়েশন একটা কোর্স লঞ্চ করা উচিত ছিল আমার মনে হয়। তাইলে হয়তো আপনি অনেক না, ভালো এটা কন্টেন্ট আমাকে ক্রিয়েটর হেল্প এটা করতে আমাকে পারতেন। বলছিল ভাই অনেকে যে ভাইয়া
কি বলে আপনি একটা রেডিও জকির কোর্স করান বা কন্টেন্ট ক্রিয়েশনের করান হ্যান দেন। আমি বলছি ভাই এগুলার অনেক বয়স আছে, সবকিছুর একটা গ্রহণযোগ্যতার সময় আছে। আমি ধরেন এখন যদি কোর্স করাইতে যাই, আমি যদি এখন শিখাইতে যাই, আমি কিন্তু প্রত্যেক দিনই শিখি। এমন না যে আমার শেখা শেষ হয়ে গেছে। কিন্তু কল্পনা করেন যে আমার বয়স 55 বছর, চুল টুল পাইকে গেছে, মাথাতে তেমন চুল নাই, আমি একটু স্বাস্থ্য-টাস্থ্য ভেঙে ভুঁড়ি হয়ে ভেঙে গেছে। গেছে, ভুঁড়ি-টুড়ি হয়ে গেছে। এবার যেয়ে যখন বলবো, "বাবা তোমরা এভাবে, এভাবে করো" এটা বেশি গ্রহণযোগ্য। এখন যদি বলি ২-৪ জন বলতে পারে যে, "শালা পাকনা।" যেই বেশি দেখছে বুঝে। টাকা আছে হ্যাঁ, এখানে শুরু করে হ্যাঁ, দিছে। বেশি বুঝে। এই ওই। দরকার কি ভাই? আমার দরকার নেই তো। আমি আগে শিখি। শিখে যদি মনে হয় আমার কাছে সময়টা এখন কম, এখন আমার কিছু শেখানো উচিত, আমি কিছু দিয়ে যেতে চাই, তখন আমি দিলাম। আমার এখন এত তাড়াহুড়া করার তো কোনো দরকার নাই। আমরা আসলে অনেকক্ষণ আলোচনা করলাম হুম, এবং এখান থেকে অনেকগুলা টেকওয়েস হইলো। হুম, অনেক মানুষ অনেক কিছু জানতেও পারবে এবং বেসিক্যালি যারা কনটেন্ট ক্রিয়েশনে আসতে হুম, চায়, হুম, তাদেরকে মানে আপনি তো আর বলে দেন নাই যে কথা বলে এটার নিচে মার্ক করে দিলাম, হুম, এটা অনেক ইম্পর্টেন্ট। হুম, আসলে সব কথাই ইম্পর্টেন্ট ছিল হুম, এবং যে যার ফিল্টার থেকে যেভাবে জিনিসটাকে হুম, গ্রহণ করেছে। সো কনটেন্ট ক্রিয়েটরদের তো জন্য এটা হেল্পফুল হবেই। হুম, বাট আমি যদি আসলে আপনার অডিয়েন্স বা হুম, আমার অডিয়েন্স যারা ধরেন বিজনেস করতে হুম, চায় বা এই জায়গাটাতে কাজ করতে হুম, চায় বা এখানে একটা ফিউচার দেখে হুম, বা এনি এনি সর্ট অফ হুম, বা এনি কাইন্ড অফ কোনো গাইড হুম, বা কোনো উপদেশ যদি বা সাজেশন আপনি দিতে চান সেটা কি হবে? বা আপনি আপনার লাইফে এমন কোন বেস্ট সাজেশনটা পেয়েছেন হুম। যেটা আপনি চান যে এটা সবাই জানুক বা সবাই বুঝুক? আমি তো একটা বেস্ট সাজেশন পেয়েছিলাম ২ টা অ্যাকচুয়ালি। একটা মানুষের কাছ থেকে পেয়েছিলাম। আ সাইদুর রহমান খান উনার নাম। কি বলে রাজশাহী ইউনিভার্সিটির ভিসি ছিলেন। তো একটা হাতে মানে একটা গাছে কয়টা পাখি আছে জরুরি এটা না। জরুরি হইলো আমার হাতে কয়টা পাখি আছে। এটার মানে হইলো যে ধরেন একটা গাছে দেখছি ১০০ টা পাখি আছে। কিন্তু আমি নিচ থেকে দাঁড়ায় থেকে দেখছি। আমার হাতে মাত্র ২ টা পাখি আছে। আমার জরুরি ওই ১০০ টা না। জরুরি হইলো এই ২ টা পাখি দিয়ে আমি কি করতে পারি? এটা একটা। আরেকটা হইলো পরিশ্রম সমানুপাতিক সফলতা। এখানে কিন্তু সমান, সমান চিহ্ন নাই। সমানুপাতিক। যত পরিশ্রম করা হবে সফলতা তত বেশি আসবে। সমানুপাতিক হওয়াতে কিন্তু একটা ডেঞ্জারও আছে। সেটা হলো যত আপনি পরিশ্রম কম কম করবেন, করবেন। সফলতা তত কমে বিফলতায় পরিণত হবে। তো এক্সাক্টলি। আমার এই সাজেশনটা খুব পছন্দ আরকি। মানে আমি এভাবেই রোল করি। যে ধরেন আমার কাছে এখন কি আছে? পারবো তো আমি অনেক কিছু। সুযোগ তো আছে অনেক কিছু। কিন্তু পারবো, সুযোগ আছে বলেই যে আমি এখন মানে অধৈর্যশীল হয়ে আ নেমে পড়বো, এটাকে লোভও বলা হয়। তাই না? যার ফলে প্রসেসটাতে একটু এনজয় করা উচিত। আর ক্রিয়েশন এর ক্ষেত্রে ভেরিয়েশন আনা উচিত। আমি মনে করি এটা। আমাকে কিন্তু অনেকেই এই জিনিসের সাজেশন দিয়েছে যে, "ভাই, আপনি না আপনার এডিটিং গুলোকে চেঞ্জ করেন না। একই রকম রাখেন। মানুষ তখন মিক্সড হয়ে যায়, হ্যান হয়ে যায়, ত্যান হয়ে যায়।" আরে স্টুপিড তুই আমারে কস। হ্যাঁ, তুই আমারে কস এই জিনিস। আমার কিন্তু যারা ধরেন হ্যাঁ, ইয়া আছে কি বলে ভেরিয়েশন এর দরকার আছে ভাই। কারণ কি আপনি অনেক কিছু পারেন। এই জিনিসটার প্রয়োজন আছে। এখন ধরেন আমি একটা কমার্শিয়ালের ডাব করছি। আমাদের এই স্টুডিওতে বসে কিন্তু আমি কমার্শিয়ালের ডাব করতে পারব না। ওই কমার্শিয়ালের ডাবের স্টুডিও আলাদাই হয়। সাউন্ড স্টুডিও আলাদা হবে। হুম, পডকাস্টের স্টুডিওটা আলাদা হবে। একইভাবে ধরেন অন্য স্টুডিও আবার আলাদা আলাদা হবে। হবে। প্রত্যেকটা স্টুডিওই আলাদা হয়। এডিটিং প্যানেলেও যারা বসে তাদের ওইটাকেও কিন্তু স্টুডিও বলা হয়। তাই না? বা কালার করে সেটাকেও একটা স্টুডিও বলা হয়। যে কালারিস্ট হয়। তো প্রত্যেকটি স্টুডিও আলাদা হয়। সবার নিজস্ব, নিজস্ব কাজ আছে। তো আমার ধরেন যারা কাজ করে কেউ আপনি দেখবেন একটা কনটেন্ট খুব ফাস্ট যেটা প্রিমিয়ার প্রোতে হইছে। একটা কনটেন্ট দেখবেন খুব স্লো যেটা একদম এআই দিয়ে হইছে। মানে ফ্লো দিয়ে তৈরি করা হইছে। একটা কনটেন্ট দেখবেন যে হ্যাঁ, চলে গতানুগতিক আরকি। এটা দেখা যাচ্ছে আফটার ইফেক্টস এ টেক্সট অ্যানিমেশন বা হ্যান-ত্যান করে করা হয়েছে। একটা দেখবেন যে কিছু নাই, কোনো বিজিএমই নাই। শুধু এসএফএক্স এর উপরে কনটেন্ট যাচ্ছে। এটা হলো ভিঞ্চি রিজলভ এ করা হয়েছে। এগুলোর প্রত্যেকটা সবাই সব সফটওয়্যার মিলায় কিন্তু একটাই কাজ করা যাইতে পারে। আমি যেটা করেছি মানুষের কাছে এটা মনে হইতে পারে যে ভাই আমি তো ভিঞ্চিতে যেটা করি সেটা আমি প্রিমিয়ার প্রোতেও করতে পারবো। পারবা। জরুরি এইটা না। জরুরি হইলো যে ওইটার যেটা সোল আছে সেই সোলটাকে বের করে আনা সম্ভব কিনা। সুযোগ আছে কিনা। ভেরিয়েশনটা জরুরি। আমি ফাস্ট যেমন কথা বলতে পারি, আমি স্লোও বলতে পারি। আমি যেমন পলিটিক্যাল কথা বলতে পারি, সেরকম আমি স্পিরিচুয়ালও বলতে পারি। এখন পলিটিক্যাল কথার যেটা টোন হবে সেটা তো স্পিরিচুয়াল হবে না। টোন হবে না। স্পিরিচুয়াল টোন আলাদা হবে। এটা হলো ভেরিয়েশন। কিন্তু আমার যদি এডিট সেম থাকে, তাইলে কেমনে হইলো ভাই? আমি কথা এক্সাক্টলি। বলছি স্লো কিন্তু আমার এডিট চাচ্ছে ফাস্ট, তাহলে তো হইল না। তো ভ্যারিয়েশনটা হলো আপনি যদি নিজে ক্যারি করতে পারেন, তাহলে এই ভ্যারিয়েশনটা আনা জরুরি। কারণ মানুষ না বোর হয়ে যাবে একই জিনিস দেখতে, দেখতে।
এই জিনিসটার ভিতরে মানুষকে ওই জন্য আপনি তো প্রত্যেকদিন ভাত খান না, মাঝে মধ্যে তো একটু অন্য কিছু খাইতে হুম। ইচ্ছা করে, তাই না? যে একটু বিরিয়ানি খাই, আজকে একটু রুটি খাই। তো আপনি যদি সবসময় এরকম করে পেতে থাকেন, তখন আপনার মধ্যে হবে না যে, "কি ব্যাপার ভাই খালি প্রত্যেকদিন ভাত খাওয়ায়, কবে যে রুটি খাওয়াবে?" আমি সুযোগই দিব না ওই জিনিসের আপনার। তো এটা করা উচিত। অনেকে আছে যে মানে আমি এটাতে করি, আমি এভাবে করি, আমি এভাবে করব। আবার অনেকেই ভাবে যে, "আমি ডিম দিই, আমার ডিম আমি ফুটাবো, আমার ডিম আমি খাবো।" তাইলে আবার হবে না। এক্সাক্টলি আপনার এই পয়েন্টের সাথে আমিও কিছু কমেন্ট পাই যে হুম। টাকা মানুষকে নষ্ট করে দেয়। আমি তখন এটাই ভাবি যে এই সাজেশন তুমি দাও কমেন্টে। না, এটা কেন মনে হয় ভাই যে বুঝতে চায় না। আ এই জায়গাতে এটা ক্লায়েন্টের এন্ড থেকে বেশি হয় সাধারণত। যে ক্লায়েন্ট হচ্ছে একটু বেশিরভাগ ক্ষেত্রে এরকম প্রবলেম ক্রিয়েট করে। যেহেতু তারা মনে করে যে আমরা টাকা দিচ্ছি, তো আমরা হচ্ছে যেভাবে বলব সেভাবেই সেভাবেই হবে। করবে। যেভাবে বলবেন সেভাবে হওয়াতে সমস্যা নাই। সমস্যা হইলো এটা ইমপ্যাক্ট ফেলবে না কোনো। আপনি যেটা চান সেটা আপনি পাবেন না আসলে। যে ফিডব্যাকটা আপনি চাচ্ছেন বা আমি আমার গ্রহণযোগ্যতাটা হারাবো। পয়সার আমারও প্রয়োজন আছে। কিন্তু আমাদের উইন-উইন সিচুয়েশন হলো না। আপনি যেটাকে উইন মনে করছেন আপনি তো লুজার হইলেনই, সঙ্গে করে আমাকে নিয়েও ডুবলেন। তো আমরা মাঝে মধ্যে ইচ্ছে করে ডুবি এটা। ডুবি বলতে যেহেতু ডাগার দরকার আপনি বলছেন, করে দিছি, কোনো সমস্যা নাই। মানে এবং এখন হইলো রেসপন্সিবিলিটিটা আপনার। হ্যাঁ, এখন আপনি বুঝেন। কারণ আমি তো আপনারে বলছি আমি ভালো বানায় দিতে পারবো। আপনি যদি গাট ফিলিংস রাখতেন, তাহলে আপনি হচ্ছে আমাকে ধরতে পারতেন যে, "ভাইয়া বলছিলেন ভালোই হবে। কি যে হইল?" হইল না। তখন আমি সরি বলি। কিন্তু আপনি টাকা দিচ্ছেন, আপনি তো প্রথমত সরি বলবেন না। আর মনে করছেন টাকা দিছি, এই পোলাটা স্টুপিড বের হইছে বা মাইয়াটা স্টুপিড বের হইছে। আসলে তো স্টুপিড আমরা বের হইনি। আপনি চাকরি করেন, আমি অর্গানাইজেশন চালাই। ২ টার ভিতরে পার্থক্য আছে। আমি আমার ওনার, আর আপনি আপনার ওনার না। কারণ সাধারণত বড়, বড় ব্র্যান্ডের সাথে আমরা তো আর মালিক পক্ষের সাথে হুম। কথা বলি না, আমরা এমপ্লয়ি পক্ষের সাথেই কথা বলি। তো এটার জন্য এই প্রবলেমটা হয়। সত্যিকার অর্থে হুম, আজকের পডকাস্ট থেকে অনেকগুলো টেকওয়েজ ছিল এবং যারা জিনিসটাকে গ্রহণ করতে পারছে বলে হুম, মনে করি তারা সত্যিকার অর্থে খুব হেল্পফুল হবে। সো আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ হুম, আজকে আমাদের পডকাস্টে আসার জন্য। অনেক সময় দেওয়া হলো, অনেক আলোচনা করা হ্যাঁ। হলো আমাদের। আমার ভাল লাগছে ভাই কথা বলে। না, আমারও খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে এবং আজকে আমি আবারও বললাম যে হুম, খুব কাম টোনে আজকে আপনার সাথে আমি কথা বললাম এবং অনেকদিন পর আসলে কথা বলে মনে হলো যে না, একটা রিল্যাক্স সেশনের হুম, মতো কথা বলতেছে এবং একটা লাইক এস আড্ডা হুম, এবং হুম, এখানে হুম, আমরা খুব হুম, বেশি হুম, একটা ফিল্টার লাগাই নাই। হুম। এই কথাগুলো বলবো, এই কথাগুলো বলবো না। বলব না। এরকম কোনো বিষয় ছিল না। অনেক ফরমেট। হুম, আসলে সত্যি কথা একটা পডকাস্ট যেমন হওয়া হুম, উচিত, এই পডকাস্টটা আসলে সেরকমই আমরা সেরকমই তৈরি হয়েছে। করার চেষ্টা করছি। সো আপনারা যারা এই পডকাস্টটা দেখলেন, আ সবচেয়ে ভালো কোন বিষয়টা আপনাদের কাছে মনে হয়েছে যে না, এই পুরো পডকাস্টটা দেখার পর এমন একটা ইনফরমেশন হয়তোবা আপনি পেয়েছেন বা একটা তথ্য আপনি পেয়েছেন যেটা আপনাকে হয়তোবা লাইফটাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে বা যেটার মাধ্যমে আপনি হয়তোবা নতুন কিছু একটা জানলেন বা বুঝলেন বা যেটা আপনার ব্যবসা হোক, জীবন হোক আপনি এপ্লাই করতে পারবেন। সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন এবং আপনার সাথে দেখা হবে অবশ্যই আমার নেক্সট বিচ টকের কোনো একটা এপিসোডে যেখানে আমরা একসাথে বিজনেস, লাইফ এবং এমন কোনো বিষয় নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করব যেটা আজকের পডকাস্টের মতো সত্যিকার অর্থেই আপনার লাইফে একটা ইমপ্যাক্ট ফেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।